হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অভিনেতা ফরহাদ লিমন চৌধুরী, চৌধুরী টকিজ নামের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে এই বিশেষ মানুষটি আমার আমন্ত্রণে সাড়া দিয়েছেন, তিনি বহু গুণে গুণান্বিত একজন মানুষ। বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ যে পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি তার করায়ত্ত করেছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্র সম্পাদক, গুণী চিত্রগ্রাহক, নির্মাতা মেহেদী রনি। ভাই সালাম আলাইকুম, কেমন আছেন? আসসালাম রহমান ভাই, কেমন আছেন? আছি মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছ থেকে কিছু স্মৃতিচারণ জানতে চাইবো, বিভিন্ন বিষয়ে কিছু অভিমত জানতে চাইবো, কিছু মতামত জানতে চাইবো। আশা রাখি আপনার এই অনুষ্ঠানটা পছন্দ হবে, ভালো লাগবে ভাই। জি, শুরু আশা করতে করি। পারি? জি জি জি, sure। একদম প্রথমে যে প্রশ্নটা আমি সবাইকেই করি, এই প্রশ্নটা আপনাকে করছি। এটা হচ্ছে যে সৃজনশীল কাজের যে পোকা, মানে শিল্পের পোকাটা কবে কিভাবে আপনার মাথায় ঢুকেছিল, একটু গোড়ার দিকের গল্প শুনতে চাই। মানে একদম শুরু থেকে যদি বলতে যাই, যে আমি যখন 9-এ পড়ি, ক্লাস, আমাদের হোম টাউন এটা হচ্ছে পিরোজপুর কাউখালী আর কি। তো আমি যখন 9-এ পড়ি তখন হচ্ছে আমাকে আমার পরিবার আমাকে হচ্ছে কম্পিউটার কিনে দেয়। তো কম্পিউটার যখন কিনে দেয়, তো তখন তখন থেকেই আমার মাথায় একটা জিনিস ঢোকে যে আসলে মানে এই যে নাটক দেখি, আমরা মুভি দেখি, হ্যাঁ, বা আমরা হচ্ছে যে ধরনের মানে প্রোডাকশন দেখি, তো এটা আসলে কিভাবে করে, কিভাবে শুটিংটা হয়, বা এডিটিংটাই বা কিভাবে হয়, ওই কিউরিসিটি গুলা মানে আমার ভিতরে জন্মাতে থাকে, যে এটা আসলে আমি জানতে চাই আর কি, আমি বুঝতে চাই। হ্যাঁ, তো তখন যেটা হয় যে তখন তো আসলে ইন্টারনেট অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ, একদমই ছিল না, আমাদের ওখানে তো ছিলই না। তো আমি অনেক ঘাটাঘাটি করে যে উইন্ডোজ এর ভিতরে একটা সফটওয়্যার পাই, যেটা হচ্ছে যে উইন্ডোজ মুভি মেকার। একটা বিল্ট ইন সফটওয়্যার ছিল উইন্ডোজ মুভি মেকার, যেখান থেকে আপনার ভিডিও এডিট করা যায়। তো ওইটা পেয়ে আমি মোটামুটি এক্সপেরিমেন্ট আমার শুরু হয়ে যায়। আমি হয় বিভিন্ন ধরেন যে বিভিন্ন হচ্ছে আপনার বিভিন্ন ধরেন যে বাংলা গান, হিন্দি গান বা ইংরেজি গানের সাথে যে গানের অডিও আছে, আমরা তো তখন ক্যাসেট প্লেয়ারে হচ্ছে গান শুনতাম, জেমস হাসান, আইয়ুব বাচ্চু, আমাদের আইডল আর কি। আমরা গান, তাদের গান শুনে শুনে বড় হয়েছি। তো তাদের অডিও গান হচ্ছে কম্পিউটারে আমরা দোকান থেকে করে আনতাম আর কি। তো ওই গানের সাথে বিভিন্ন ভিডিও আর কি, ধরেন যে হিন্দি সিনেমার ভিডিও, ইংরেজি মিউজিক ভিডিও, এগুলা এডিট করে একটা মানে একটা ম্যাচ করার চেষ্টা করতাম আর কি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আবার আসলে এডিটিং এর যাত্রাটা শুরু আর কি। তো এরপর যখন এসএসসি কমপ্লিট করি, এইচএসসি যখন পড়তে থাকি, তখনই মানে আমি একদম ডিসিশন নিয়ে নেই যে আমি মিডিয়ায় কাজ করব, এবং এইটা কাজ করতে হলে আমাকে যা যা করতে হবে আমি এটা খবর নিতে থাকি আর কি, আমার মতো করে। তো মফস্বল টাউন আসলে অনেক এত কিছু তো জানাও যায় না, কিছু না, চেষ্টাটা মানে চেষ্টাটা থাকে আর কি। তো প্রথমেই একটা জিনিস যে মানে একটা জিনিস মাথায় নিয়ে নেই, সেটা হচ্ছে যে আমাকে সামহাও ঢাকা যেতে হবে। হ্যাঁ, ঢাকা না গেলে আসলে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ এটা একদমই ঢাকা কেন্দ্রিক একটা মিডিয়া আর কি। আমি কাজ করতে গেলে আমাকে ঢাকা যাইতেই হবে। তো এখন ঢাকা যাওয়াটা তো সহজ ছিল না, কারণ আমি বাবা মায়ের একমাত্র ছেলে। তো তারা মানে একদমই নারাজ ছিল যে মানে কোনোভাবেই আমাকে যেতে দিবে না আর কি। মানে হয়তো বরিশাল বিএম কলেজ পর্যন্ত, এর বাইরে যেতে দিবে না, এরকম একটা প্রিপারেশন ছিল তাদের। তো আমি হচ্ছে যখন ভর্তি পরীক্ষা দেই বিএম কলেজে, তো তখন আসলে ইচ্ছা করেই আমি ভুল উত্তর টুত্তর দিয়ে মানে ফেল করার চেষ্টা করি আর কি, এবং ফেল করি আর কি আলটিমেটলি। আমার বন্ধুরা সবাই পাশ করে, আমি ফেল করি, কারণ আমি জানি যখন আমি এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যখন ফেল করবো, আমি যখন ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো না, বাধ্য হয়ে আমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হবে, এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হলে আমাকে ঢাকা আসতেই হবে আর কি। তো তারপর কি যে কথা সেই কাজ আর কি। রেজাল্ট, আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই সবাই জাতীয় ইউনিভার্সিটি চান্স পাইলো, আমি পেলাম না। তো এরপর ঢাকা, অবশেষে ঢাকা। তো ঢাকায় এসে আমি প্রথম হচ্ছে স্ট্যামফোর্ডে ফিল্ম অ্যান্ড মিডিয়ায় ডিপার্টমেন্ট ছিল। ওইটা জাস্ট 1 ইয়ার হয়েছে, ওরা চালু করছে। এইটা বলতেছি আপনার 2005, 4-5-এর কথা আর কি। হ্যাঁ, তো তখন ফিল্ম অ্যান্ড মিডিয়ায় আমি ওটার ইয়া দেই, আপনার ভর্তির জন্য ওখানে এক্সামও দেই স্ট্যামফোর্ডে।
তো তারপর সবকিছু মিলে আর ওটা এডমিশন নেওয়া হয় না। পরে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমি বিবিএ এডমিশন নিই। তো ওই মানে ওখানে পড়াশোনা চলতে থাকে, পাশাপাশি মানে আমার যে টার্গেট নিয়ে আমি ঢাকায় আসছি, যেটা আমি হইতে চাই, ওইটা আমি খোঁজ খবর কোথায় গিয়ে এটা আমি লেগে থাকতাম ওটার পিছনে। তো এইভাবেই আসলে মানে যাত্রাটা শুরু হয়েছিল। তো আপনি যেহেতু মানে বেশ কয়েকটা মাধ্যমের সাথে জড়িত, মানে আমি বলবো যে আপনার পরিচিতি বেশ কয়েকটা জায়গায় আছে, যেটা আমরা আপনাকে গুণী চিত্রগ্রাহক হিসেবে জানি। আপনার নির্মাণও অসম্ভব সুন্দর, এবং যে জায়গাটা আপনি পুরস্কার অর্জন করে ফেলেছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে গেছেন, সেটা হচ্ছে যা আপনার চিত্র সম্পাদক, যে এডিটিং এর সাইডে। তো আপনাকে আলাদা আলাদা ভাবেই কোশ্চেন করতে হবে, যা বুঝতে পারছি আজকে। তো প্রথমে জানতে চাইবো যে যেটার জন্য আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পেয়েছেন, সেই চিত্র সম্পাদনাটার হাতেখড়িটা কিভাবে হয়েছিল, আর এই পরিপক্কতার জন্য কোন কোন কাজ আপনার হাতে এসেছিল বা করেছিলেন? আচ্ছা, প্রথমে যেটা হয়েছে যে আমি নানা মানে বিভিন্ন জায়গায় খোঁজ দিতে থাকি যে আসলে কিভাবে হচ্ছে কোর্স করা যায় আর কি। হ্যাঁ, মানে এডিটিং কোর্স বা ক্যামেরার কোর্স, এরকম কোর্স কোথায় মানে কোথা থেকে করতে পারলে, মানে কোথাও থেকে করতে পারলে আমি জানি যে কোথাও থেকে যদি আমি একটা কোর্স করতে পারি ফিল্ম মেকিং এর উপরে, বা এডিটিং হোক বা ক্যামেরা হোক, তাহলে আমি ওখান থেকে হয়তো একটা লিঙ্ক পেয়ে যাব। ওখানে তো অনেক লোকজন আসবে, টিচার আসবে, কোনো না কোনো ভাবে একটা লিঙ্ক পেয়ে যাব, ওইটা আমার মাথায় ছিল। তো আমি অনেকদিন ধরে এটা আমি খুব খোঁজে রাখছিলাম। তো হঠাৎ করে আমি হচ্ছে আপনার বাটার সিগন্যালে একটা ইনস্টিটিউট ছিল, ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট। ওটা হচ্ছে বাদল ভাই নামে আছে একজন, উনি খালিদ মাহমুদ মিঠু ভাইয়ের সাথে অ্যাসিস্ট্যান্ট ছিল, ওনার সাথে কাজ করতো আর কি, ক্যামেরায় কাজ করতো। তো ওনার একটা ইনস্টিটিউট ছিল, তো তখন আমি ওই ইনস্টিটিউটে এডমিশন নেই আর কি। সেটা হচ্ছে আপনার ক্যামেরার উপরে প্রথম কোর্সটা আমি ক্যামেরার উপরে করেছি। তো ওই কোর্সটা করার সময় অনেক টিচারদের সাথে পরিচয় হয়। তো খালিদ মাহমুদ মিঠু ভাই সে তো জানেন না, সে এখন আর বেঁচে নেই আমাদের মাঝে। তো মিঠু ভাই আমাদের ক্লাস নিয়েছে অনেক। তো ওই কোর্সটা যখন করি, তখন আসলে 400-450 বেটা এই ধরনের ক্যামেরা দিয়ে কাজ হইতো। তো ওই কোর্সটা হচ্ছে করার পর আমি আবার আরেকটা জায়গা থেকে জানতে পারি যে ওখানে আরেকটা এডিটিং এর কোর্স হয় আর কি। ওটা ছিল আপনার মিডিয়া স্টেশন নামের একটা বেসিক্যালি হাউস আর কি, ওদের এডিটিং প্যানেল আছে। তো তখন ওখানে হচ্ছে মাসুম ভাই নামের একজন ছিলেন, তার প্রতিষ্ঠান ওইটা। তো উনি এডিটিং এর কোর্স করাতেন। তো আমি হচ্ছে ওখানে এডমিশন নেই। তো ওখানে 3 মাসের মতো একটা কোর্স করি এডিটিং এর উপরে। হ্যাঁ, তো যেটা হয় যে মানে অতটা সহজ ছিল না, কারণ হচ্ছে যে মাসুম ভাই অ্যাজ এ এডিটর হিসেবে অনেক গুড। আমাকে মানে আমি তার কাছ থেকে অনেক কিছুই শিখেছি এডিটিং এর। হ্যাঁ, কিন্তু যেটা হইতো যে আপনার বিজয়নগরে ওই হাউসটা ছিল, তো ওখানে হচ্ছে তৎকালীন সময়ে যে ধরনের মিউজিক ভিডিও হইতো সিডিতে, আপনারা মানে আমরা কিনে দেখতাম। হ্যাঁ, নানান রকমের মিউজিক ভিডিও, ধরেন যে আননোন আর্টিস্টের, হ্যাঁ, তখন একটা মিউজিক ভিডিও ট্রেন্ড ছিল আর কি। তো আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে ধরেন যে প্র্যাকটিস হিসেবে ওই মিউজিক ভিডিও গুলো আমার এডিট করা লাগবে। হ্যাঁ, তো সেটা খুবই জঘন্য টাইপের গান, জঘন্য টাইপের কোরিওগ্রাফি আর কি। হ্যাঁ, ওই টাইপের আর কি মিউজিক ভিডিও, বুঝছেন, যেটা ওই চায়ের দোকানে, গ্রামের চায়ের দোকানে যেসব ওই সময় যে মিউজিক ভিডিও গুলো চলতো। হ্যাঁ, একটু কিছুটা ধরেন যে একটু কি বলবো, যে একটু মানে একদমই ওই ফিল্মের আমাদের সিনেমার হচ্ছে মাঝখানে যে খারাপ সময়টা গিয়েছিল, ওই খারাপ সময় যে টাইপের গান টান হইতো, একদম ওই টাইপের গান এডিট করছে। তো আমি আমার জায়গা থেকে যে ওইটার ভিতরেও যতটা শিল্প, যতটা গুণগত মান ঠিক রেখে, হ্যাঁ, আমার ক্রিয়েটিভিটি দিয়ে যতটা বেটার করা যায় আর কি, ওইটা ছিল আমার প্র্যাকটিস সেশন আর কি। তো এরপর হচ্ছে যে ওইটা করার পরে, এডিটিংটা করার পরে আমি হচ্ছে তারপর 2টা হাউজে আমি জব করি। তো এর ভিতর একটা হচ্ছে, এরপরে হচ্ছে আমি ফিরোজ চৌধুরী আর কি, ওনার একটা বাসায় ওনার একটা হাউস ছিল। ফিরোজ চৌধুরী হচ্ছে আপনার প্রথম আলোর চিফ ফটোগ্রাফার ছিল, পরে কালের কণ্ঠের চিফ ফটোগ্রাফার ছিল উনি। প্লাস তারেক মাসুদ ভাইয়ের হচ্ছে উনি মেকিং অফ ক্যামেরাম্যান ছিল আর কি।
আচ্ছা। তো ওনার হাউসে জয়েন করে ওখানে বেশ কিছু ডকুমেন্টারি, তারপরে হচ্ছে ছোটখাটো কিছু কাজটা যেগুলো এডিট করি। এরপর আরেকটা হাউসে জয়েন করি, ওর নাম ছিল অ্যাঞ্জেল ভাই, উনি অ্যাক্টিং করতো তখন। তো অ্যাঞ্জেল ভাইয়ের ওখানে যেটা হয় যে আমি তখনও হচ্ছে ওইভাবে নাটক এডিট করি নাই আর কি। মানে ওই রকম ধরেন যে টিভিতে অন ইয়ার যাচ্ছে এরকম কোনো নাটক তখন আমার এডিট করা হয় নাই। তো যখন ওই অ্যাঞ্জেল ভাই ওখানে জয়েন করি, তো ওখানে হচ্ছে গাজী রাকাত ভাই। রাকাত ভাই হচ্ছে ওই হাউসে এডিট করতো আর কি। তো রাকাত ভাই হচ্ছে 2টা নাটক তখন শুট করে নিয়ে আসছে কক্সবাজার থেকে। হ্যাঁ, তখন ইরেশ ভাই, স্বাগতা, হ্যাঁ এই আর্টিস্ট ছিল আর কি। তো 2টা নাটক শুট করে নিয়ে আসছে। তো তখন অ্যাঞ্জেল ভাই বললো যে রাকাত ভাই, এই ছেলেটাকে একটু ট্রাই করে দেখতে পারেন, ও এডিট ভালোই করে, তো আপনি যদি একটু সুযোগ দেন আপনার নাটকটাও এডিট করতে চাচ্ছে আর কি। হ্যাঁ, তো রাকাত ভাই বললো যে কোনো সমস্যা নাই, আসো চলো শুরু করি। তারপর রাকাত ভাইয়ের সাথে এডিট করতে গিয়ে আসলে নাটকটা কিভাবে এডিট করতে হয়, মানে ফিকশন কিভাবে এডিট করতে হয়, এবং মানে মানে জাস্ট এটা তো মানে জাস্ট অপারেটিং না যে সফটওয়্যারের জ্ঞানটা থাকলেই হবে তা না, এর সাথে আরো অনেক এস্থেটিক অনেক জিনিস থাকে। একটা সিন কিভাবে ডেভেলপ করতে হয় এডিটিং এ, হ্যাঁ, কোথায় পজ দিতে হয়, কোথায় ইনসার্ট দিতে হয়, মিউজিক ট্রিটমেন্টটা কি হইতে পারে। আমি মোটামুটি আমি বলবো যে রাকাত ভাইয়ের সাথে এই 2টা নাটক এডিট করতে গিয়ে আমি জীবনে মানে যা শিখেছি মোটামুটি ওইটা আমার বেস ছিল আর কি। এবং ওই থিওরি এখনো কাজে লাগাই এডিটিং, এবং ওইটা আমাকে খুব কাজে দিয়েছিল। একদম 2টা নাটক আমি একদম ফ্রেম টু ফ্রেম রাকাত ভাইয়ের সাথে বসে এডিট করছি, এবং ওইটা আমার একটা বড় শিক্ষা ছিল এডিটিং এর ক্ষেত্রে। তো এরপর যেটা হচ্ছে এরপর আরো তো অনেক, তারপর এই কাজের পর আরো অনেক কাজ করে গিয়েছি। তো এরপর হচ্ছে পাশাপাশি ক্যামেরার কাজও শুরু করে দিয়েছিলাম তখন। তো ক্যামেরার কাজ করতাম। ওই অ্যাঞ্জেল ভাই হচ্ছে ডকুমেন্টারি বানাতো, মিউজিক ভিডিও বানাতো, নাটক বানাতো। তো আমি তার সাথে ক্যামেরার কাজ করতাম, আবার এডিটিং করতাম। মোটামুটি এডিটিং ক্যামেরার উপরেই ছিলাম, 2টা কাজই একসাথে করতাম। এবং পাশাপাশি মানে ইউনিভার্সিটি তো থাকতোই, ক্লাস 3 দিন হতো, বাকি যে কদিন সময় পেতাম এই কাজই করতাম আর কি। তো এইভাবে হচ্ছে এডিটিং এর যাত্রাটা শুরু হয়েছিল আর কি। মানে মোটামুটি এই বেশ 3-4 বছর হচ্ছে এইভাবে হচ্ছে মানে এডিটিং করেছি আর কি। যে সিনেমাটার জন্য আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, সেটার প্রাপ্তির সময়টা বা কিভাবে এই ছবিটা আপনার হাতে এসেছিল, এটা যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, এটা যদি বলতে যাই তার আগে আরেকটু ছোট্ট ঘটনা বলতে হবে যে হচ্ছে যে আমি আমার আরেকজন খুব কাছের ডিরেক্টর ছিল, ওনার সাথে পরিচয় হয় আমার। ওনার নাম হচ্ছে শাহজাদা মামুন। তো শাহজাদা মামুন হচ্ছে কথায় কথায় পরিচয় হয় যে ওনার বাসা এবং আমার বাসা একই এলাকায় আর কি। আমরা একই টাউনের ছেলে, কিন্তু আগে পরিচয় ছিল না। তো তখন ওনার একটা সিরিয়াল উনি শুট করতেছিল, সিরিয়ালটির নাম হচ্ছে লুনাটিক। ওই সিরিয়ালে হচ্ছে সাব্বির ভাই ছিল, রিচি আপা ছিল, তানজিকা ছিল, আরো অনেক বড় বড় আর্টিস্ট ছিল। তো উনি ওনার একটা কি কাজ আমি এডিট করে দিতেছিলাম। তো কথায় কথা ওনার সাথে পরিচয় হলো। তো উনি জানলো যে আমি ক্যামেরার কাজও করি, ক্যামেরাও চালাই আর কি। তো উনি বললো ঠিক আছে, আমার পরশুদিন শুটিং আছে সিরিয়ালের, তুমি ক্যামেরা চালাবা কিনা। আমি বললাম হ্যাঁ, আমি চালাইতে চাই। তো আমি এর আগে ডকুমেন্টারি শুট করছি, মিউজিক ভিডিও টুকটাক ওই ছোট কাজ টাজ করেছি, কিন্তু নাটকের শুট কখনো করিনি। এবার নাটকের শুট কিরকম নাটকের শুটিংটা হয় ওটাও আমি জানতাম না, কিন্তু জানি যে ক্যামেরা দিয়ে শুট করা হয়, ক্যামেরা করতে আমি কোর্স পেয়েছি, ওই ক্যামেরা আমি কাজ করেছি, ওইটুকু কনফিডেন্স ছিল। মানে ওই মামুনের সাথে ফার্স্ট নাটকের শুটিং এ যাই, উনি আমাকে সুযোগ দেয়, এবং মোটামুটি ওই কনফিডেন্সের কারণে আমি ওখান থেকে বের হয়ে আসি আর কি, শুট টুট করে। কিন্তু ওইটা আমার ফার্স্ট শুট ছিল নাটকের। আগে আমি জীবনে নাটকের শুটিংও দেখি, নাটকের শুটিংও দেখি না, কিন্তু আমি গিয়ে শুট করতেছি নাটক। আমি লাইট বুঝি না, আমি লাইট বুঝি না, ইয়া কিছুই বুঝি না, কিন্তু ওই ফ্রেমিং সেন্সটা আমার আছে যে হ্যাঁ এইটা একটা ভালো ফ্রেম হইতে পারে, বা আমি এই এনভায়রনমেন্টে এইরকম একটা ইমেজ চাই। হ্যাঁ, যে আমি এটা একটু আলো আধারি চাই, এটা আমি একটু অন্ধকার চাই, আমি সাবজেক্টকে দেখতে চাই, অবজেক্টকে ডার্ক দেখতে চাই, এটা আমি বুঝি, কিন্তু কিভাবে করতে হয়, কি লাইট কোথায়, কে, আমি কিচ্ছু জানি না, আমার কোনো ধারণাই নেই। তো আমার যে লাইটগ্রাফার ছিল ওকে আমি বলেছি যে আমি এইটা চাই, এইভাবে করে দাও আর কি। তো করে দিচ্ছে। তো আমি আর বেশি কিছু বলি না, পছন্দ না হইলেও অত তার সাথে অত কিছুতে যাই না, আবার কি বলতে গিয়ে কি হয়ে যায়, হ্যাঁ, ভয়ে ভয়ে কাজ করতেছিল।
তো শুরু তো হচ্ছে, তারপর বাউন্ডারি আরো কয়েকটা নাটক আমি করি পরপর। ওই নাটক করতে গিয়ে আমার সাথে পরিচয় হচ্ছে শাহেদ ভাই, আমাদের শাহেদ ভাই, অ্যাক্টর শাহেদ ভাই, শাহেদ শরীফ। শাহেদ শরীফ খান, শাহেদ শরীফ খান। হুম। তো শাহেদ ভাইয়ের সাথে পরিচয় হয়, সে আর্টিস্ট ছিল বাউন্ডারির একটা নাটকে। তো ওই নাটকে হচ্ছে শুটিং করতে গিয়ে আমি শাহেদ ভাই ছিল, ওর অপোজিটে ছিল নায়িকা ছিল তানজিকা। তো তানজিকার শটটা যখন আমি নেই, তানজিকার মানে ওয়েসে ছিল হচ্ছে শাহেদ ভাই, তানজিকার শটটা আমি নেই, নিয়ে যখন কাউন্টার অপোজিট থেকে যখন শাহেদ ভাইয়ের ওয়েস্টটা নিতে গিয়েছি, তো তখন কি জানি শাহেদ ভাই বললো যে একটু দাঁড়াও, ওয়েট করো। হ্যাঁ, তোমার কি সমস্যা ভাইয়া? বলে যে এটা তো ভুল হইতেছে এই শটটা। কিরকম? বলে না, আপনি তো এক্সিস ক্রস করতেছেন, হ্যাঁ এটা তো এই পাশ থেকে শটটা হবে। তো আমি বললাম না ভাই, আমি তো এক্সিস ক্রস করতেছি না। তো এটা নিয়ে তার সাথে একটু মানে ঠিক তর্ক না, একটু মানে সে বললো, আমিও বললাম, তার কথাটা একবারই মেনে নিলাম না আমি, যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে তাহলে এই পাশ থেকে। এটাও আমি বলিনি, এটা আমি বলিনি, কিন্তু সে যেটা বলছে সেটা আমি মেনে নিতে পারছিলাম না, কারণ আমি কনফিডেন্স ছিলাম যে না, আমি এক্সিস ক্রস করিনি। তো তারপর হচ্ছে যে ডিরেক্টরও কনফিউজ হয়ে গেছে যে আসলে কি এক্সিস ক্রস হয়েছে কি হয় না। হ্যাঁ, তো তখন হচ্ছে যে আমরা আবার একটু এটা কি করলাম, আমরা একটু মানে এটাকে জেনে একটু আপনাদের রিমাইন্ড করলাম আর কি। তো রিমাইন্ড করার পরে যখন তানজিকা শটটা আসলো, তখন তো টেপে শুট হতো, রিওয়াইন্ড করা লাগতো। তো দেখে পরে দেখলো সাহেব বুঝলো যে না, সেই রং, আমি রাইট আছি, হ্যাঁ আসলে এক্সিস ক্রস হয় না। তো সে তখন আর বললো যে আচ্ছা আচ্ছা, মানে সে তো বললো আচ্ছা সরি, আমার তাহলে আমি মিস্টেক করে ফেলছি। সে খুবই মানে সে নিতান্তই ভদ্র মানুষের মতো সে এটা ইয়ে করলো। তো সে আর তখন কিছু বললো না, সারাদিন শুট করলাম। তো সে তখন আমাকে মার্ক করে রাখলো আর কি, হ্যাঁ শাহেদ ভাই, যে ঠিক আছে এইটা, এই আমি যদি নেক্সট ডিরেকশন দেই, আমি যদি কখনো নাটক করি, এই ছেলেটাকে আমি নিব। তো ওই এর পরই শাহেদ ভাইকে হচ্ছে চ্যানেল আই থেকে একটা সিরিয়াল দেয়, ফ্যাশন নামের একটা সিরিয়াল। তো এই ফ্যাশন সিরিয়ালটা হচ্ছে জন্য শাহেদ ভাই আমাকে নক করে, কথা হয়, এবং ওই সিরিয়ালটা আমি করি। ওই সিরিয়ালটা করতে গিয়ে যেটা হয়, যে সিরিয়ালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল রিয়াজুল রিজু, আপনার বাপজানের বাস্কপের যে ডিরেক্টর রিয়াজুল রিজু, ওই সিরিয়ালের অ্যাসিস্ট্যান্ট ছিল। এবং এই সিরিয়ালটা আমি এমন ভাবে করেছিলাম যে এই সিরিয়ালটা আমি হচ্ছে আপনার সারাদিন ক্যামেরা দিয়ে শুট করতাম, শুট করে এসে ধরেন যে 3 দিন শুট করলাম, শুট করে এসে সারাদিন এডিট করতাম, দিন রাত এডিট করতাম, এডিট করে এপিসোডের টেপটা পর্যন্ত আমি চ্যানেলে গিয়ে জমা দিয়ে আসতাম। হ্যাঁ, কারণ মানে আমার কাছে মনে হচ্ছে এটা একটা বড় ব্রেক আমার জন্য, যে একটা প্রোডাকশন সিরিয়াল যেটা আমি প্রথম লাইফে করতেছি, এরকম একটা ভালো সিরিয়াল যেটা আমি শুট করতেছি, আমি এডিট করতেছি, এবং সাথে সাথে চ্যানেলে দিলে যেটা অন এয়ার হয়ে যাচ্ছে, এটা আমার কাছে একটা বড় পাওয়া ছিল। তো আমি আসলে এটা আমার প্যাশন, এখনো প্যাশন, তখনও তো আরো মানে ওই জায়গাটা আরো বেশি ছিল প্রথম। তো আমি খুব এটাকে এনজয় করেছি, আমি দিন রাত 24 ঘন্টা এডিট করছি, আমি শুটিং করেছি, আমি নিজে এক্সপোর্ট দিয়ে টেপ চ্যানেলে জমা দিছি, বিকেলবেলা টিভিতে এসে অন এয়ার দেখছি, মানে সেটা অন্যরকম ভালো লাগে আর কি। তো ওইটার সাথে কাজ করতে গিয়ে রিজুর সাথে পরিচয় হয়। তো এরপর হচ্ছে এরপর যেটা হয় যে রিজু বাবজানের বাস্কেটবল প্ল্যান করে, একদমই আমাকে প্রথমে বলা হয় যে ভাই একটা টেলিফিল্ম বানাবো, তো টেলিফিল্মটা আমরা সুন্দর করে বানাতে চাই, ধরে ধরে কাজ করতে চাই, আমরা জীবন নিবো 1-2 দিন, আমরা এইভাবে করতে চাই। হ্যাঁ, তো যখন শুটে গেছি, শুটে যাওয়ার পরে ও বলে ভাই এটা কিন্তু ফিল্মও হইতে পারে, এটা টেলিফিল্ম না ফিল্মও হইতে পারে, আমি কিন্তু ফিল্মের প্রিপারেশন নিছি, হ্যাঁ দেখি কি হয়, চলেন। তাই বললাম না, আপনি আমাকে বলেন আপনি কি করতে চান, আপনি কি এটা সিনেমা হিসেবে মাথায় নিচ্ছেন, নাকি আপনি একটা ওই বড় টেলিফিল্ম করতেছেন? হ্যাঁ, মানে মাঝামাঝি কোনো ডিসিশন থাকেন না, যে যদি হয়ে যায় হইলো, না হইলে নাই, এরকম না। আপনি বলেন, মানে আপনার প্ল্যানিংটা, মানে আপনি আপনার নিজের মনকে প্রশ্ন করে বলেন। হ্যাঁ, তো বললো ভাই কপালে যা থাকবে আমরা এটা সিনেমাই বানাবো, ফিল্মই বানাবো। হ্যাঁ, তাই বললাম ঠিক আছে, তাইলে হয়তো যেভাবে প্ল্যানিং করতেছেন এইভাবে নাও হইতে পারে, আপনি যে কদিন শুট করতে চাচ্ছেন হয়তো বেশি দিনও করা লাগতে পারে, বাট হতাশ হবেন না আর কি, হবে। তো তখন হচ্ছে ওই একদম দুর্গম চরে, আপনার যমুনার ওইদিকে একটা সিরাজগঞ্জের একটা চরে, একদম আমরা টেন্ট করে থাকছি আর কি, কোনো বাড়ি ঘর নাই আশেপাশে। তো যাই হোক, সেটা আবার অন্য কথা, বিরাট ইতিহাস। তো সেটা হচ্ছে
কয়েকটা লটে আর কি, মানে প্রথম কয়েকদিন শুটিং করেছি, টাকা শেষ হয়ে গেছে, শুটিং অফ, আবারও কিছু টাকা পয়সা ম্যানেজ করছে করে আবার শুট করছি। হ্যাঁ, এরকম করে 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 আপনার হচ্ছে সিনেমাটা শেষ করলাম। তো তখনও আমি অত ব্যস্ত না যে আমি প্রতিদিন শুট করি, তখন হয়তো মাসে আমি 2টা কাজ করি, 1টা কাজ করি, 2-3টা, এরকম আর কি, অত ব্যস্ত না। তো ওর হচ্ছে শুটিং শেষ করতে করতে অনেক 4-5 মাস লাগছে আর কি টোটাল শুটটা শেষ করতে। তো শেষ করার পরে হচ্ছে আমি নিজেই হচ্ছে এডিট শুরু করি আর কি। তো ও আমাকে, মানে আমার যেহেতু হাতে সময় আছে, ও বলতেছে ভাই আপনি এটা এডিট করে দেন, সবকিছু করে দেন। তো আমি হচ্ছে ওটা ওর অফিসে বসেই হচ্ছে এডিট করি, এবং যেটা হচ্ছে যে একদমই আপনার ওই যারা এডিটিং করে তারা বুঝবে, একদমই ইডিয়াস 6 তখন ছিল, ইডিয়াস 6 সফটওয়্যার। এটা একদমই ধরেন যে যারা ইডিয়াস সফটওয়্যারটা হচ্ছে এরকম একটা সফটওয়্যার যে আপনি মোটামুটি ওই যারা বিয়ের কাজ টাজ করে বা মানে সেমি প্রফেশনাল একটা সফটওয়্যার আর কি। হ্যাঁ, মানে মোটামুটি স্মুথলি চলে, কাজ করলে অনেক কিছুই করা যায়, না করলে মানে আপনি মোটামুটি কাজ চালাই নিতে পারবেন। তো ওইটা দিয়ে আমি হচ্ছে এডিট শুরু করি। তো এডিট যখন করতে করতে যেটা বুঝলাম যে আসলে আর বাজেট নাই, আসলে আমার কাছে টাকা পয়সা নাই, আর যা করার আমাদেরই করতে হবে। মানে এটার জন্য যে আমি কালারে কোথাও পাঠাবো, এটার জন্য যে কোথা থেকে মিউজিক হবে, এটা থেকে কোথাও যে ফলি হবে, হ্যাঁ সাউন্ড হবে, এইগুলো হচ্ছে না আসলে আলটিমেটলি। হ্যাঁ, তো দেখলাম যে ও একজনকে ঠিক করছে যে ফলি করে দিবে। আমি এডিটিং মোটামুটি শেষ করছি। তো যে ফলি সে একদমই লামসাম আর কি, মানে কোন রকম করে দিছে আর কি। হ্যাঁ, মানে কোনো ডিটেল ওয়ার্ক নাই, ওই মোটা দাগে যেখানে যেখানে লাগে ওখানে ওখানে আওয়াজ ফলি করছে, বাকি কোনো ফলি নাই। তো আমি হচ্ছে ওই যা পারছি নিজের মোবাইলে রেকর্ড করে ইউটিউব থেকে কালেকশন করে 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 টোটাল সিনেমাটার ফলিটা কিন্তু আমি করছি। হ্যাঁ, এডিটিং তো করছি, ফলিটা করছি। এরপর হচ্ছে যে মিউজিক করে দিছে সেটাও আমার পছন্দ হলো না, যে মিউজিকটা না, মানে সেও একরকম মনে হচ্ছে যে আচ্ছা করার জন্য করে দিয়েছে, কিন্তু যে একটা ইমোশন ধরে মিউজিক করা, হ্যাঁ, বা একটা ডিটেলে একটু মিউজিক করা, বা এটাকে ডিফারেন্ট ওয়েতে গিয়ে দিতে মিউজিক করা, এরকম কিছু না, একটা এভারেজ একটা মিউজিক আর কি। তো আমি ওখান থেকেও মিউজিক তার কিছু ছিল, আমি ইউটিউব থেকে কিছু ফ্রি মিউজিক, ইন্টারনেট থেকে কিছু ফ্রি মিউজিক ডাউনলোড করে ওই পরবর্তী মিউজিকটাও আমি করলাম। মিউজিকটা করার পরে এবার ফাইনালি যেটা হচ্ছে যে আপনার কালার, তো কালার কি যেন করে দিবে কথা ছিল, করবে। তো সেও আর তাকেও আর শেষ করতে গিয়ে পেলাম না কে কালার করে দিবে, কালারও আমি নিজেই করলাম। তো কি দাঁড়াইলো যে এডিটিং, মানে এডিট থেকে শুরু করে কালার, মিউজিক, ফলি, হ্যাঁ এডিট তো আছেই, ক্যামেরা, সবগুলো মানে A to Z একটা সিনেমার পোস্ট প্রোডাকশনে যতগুলো ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের কাজ আমি একা করছি। এবং এটা আমার একটা বিশাল লার্নিং সময় আমি বলবো, যে একটা মানে আপনি ধরেন যে কোনো কিছু একটা এক্সপেরিমেন্ট করবেন, কিন্তু আপনি সেই এক্সপেরিমেন্ট জিনিসটা তো লাগবে। হ্যাঁ, ধরেন যে আপনি একটা প্লেন বানাবেন, আপনি প্লেন বানাইতে হলে একটা ভাঙা প্লেন তো লাগবে, যে ওটারে আপনি মডিফাই করে একটা সুন্দর জিনিস বানাবেন যেটা উড়বে আকাশে। তো সেটাও যদি না থাকে তাহলে আপনি কিসের উপর বেস করে এক্সপেরিমেন্টটা করবেন? এটা আমার একটা এক্সপেরিমেন্ট প্রজেক্ট ছিল, আমি টাইম নিয়ে এক্সপেরিমেন্ট করছি, যেখানে ওইটা একটা বড় মানে কষ্টও করছি, যেভাবে শ্রম দিচ্ছি ওটার পিছনে আমার, মানে আমি মনে করি যে তার চেয়ে আমি বেশি কিছুই পেয়েছি এটা থেকে। তো রিজুকে আমি তখন বলছিলাম যে আপনি মার্কেটিং এর পিছনে সময় দেন, কিভাবে সিনেমা হলে রিলিজ করা যায়, কিভাবে টাকা অ্যারেঞ্জ করা যায়, এগুলো দেখেন, আমি বাকি পোস্ট প্রোডাকশনটা আমি দেখতেছি। হ্যাঁ, এটা নিয়ে আপনাকে এটা নিয়ে আপনি টেনশন নিয়েন না। তো ফাইনালি তো হচ্ছে ওই তারপর তো কমপ্লিট করলাম, হলে রিলিজ হলো। তারপর তো জানেনই যে ওটা 9টা ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল এবার। তার মধ্যে আমি আশা করেছিলাম যে আমি ক্যামেরায় পাবো, আমি যে এডিটিং এ পাবো এটা আমি কখনোই মানে আমি আশা করি নাই। আমি শুনছি যে আমি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি, কিন্তু আমি ধরেই নিয়েছি যে আমি ক্যামেরায় পাচ্ছি। যে এডিটিং এ আমি পাবো এটা আমি আমার মাথায় ছিল না, বা আমি এটা এক্সপেক্টও করি। পরে শুনলাম যে না, আমি এডিটিং এ মানে অ্যাওয়ার্ড পাচ্ছি আর কি। এই ছিল আর কি ঘটনা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ডের। আমার খুব ভালো লাগলো আপনার এই ছবিটার সাথে, যে মনে আপনার ঘাম মিশে আছে, আপনার শ্রম মিশে আছে, আপনার মেধা, আপনার সবটুকু মিশে আছে এই ছবিটার সাথে। সো
খুব ভালো লাগার একটা অনুভূতি জানা গেল। তো এইবার জানতে চাইবো ভাই, আপনার একটা আরেকটা মানে শক্তি আপনার আমরা দেখতে পাই, বা একটা শক্তিশালী দিক আছে, সেটা হচ্ছে নির্মাণ। এই নির্মাণের শুরুটা কিভাবে হয়েছিল, এটা যদি একটু বলতেন। নির্মাণের শুরুটা হয়েছিল যে আমি যখন ওই আপনাকে বলেছি যে এর আগে আমি মিডিয়া স্টেশন নামে একটা জায়গা থেকে করেছিলাম, আমি এডিটিং এর কোর্স করেছিলাম, তার আগে ক্যামেরার একটা কোর্স করেছিলাম। তো এরপরে আমি হচ্ছে মানে বাচ্চাদের উপর একটা ডকুমেন্টারি বানাই। হ্যাঁ, তো ডকুমেন্টারিটা বানাই, ওইটা ছিল আমার প্রথম প্রোডাকশন। তো ওটা সাবজেক্ট ছিল যে বাচ্চারা, ঢাকার শহরের বাচ্চারা আসলে মানে বাসার ভিতরেই খেলাধুলা করে, গেম খেলে, এই খেলে, হ্যাঁ, তারা বাসায় বড় হয় আর কি, কিন্তু তারা যে একটা খোলা মাঠে খেলাধুলা করবে, বড় হবে, সেটা সেই সুযোগটা সব বাচ্চারা পায় না, ম্যাক্সিমাম পায় না। হ্যাঁ, এরকম একটা কনসেপ্ট ছিল আর কি। তো ওইটা আমি হচ্ছে প্রথম আমার ডকুমেন্টারি ছিল, ওইটা আমি প্রথম বানিয়েছিলাম। আমার মনে আছে যে আমার যে সেমিস্টার ফি দিতে হতো ভার্সিটিতে, ওইটা হচ্ছে আমি সেমিস্টার ফিটা না দিয়ে, একটা সেমিস্টার ফি না দিয়ে, ওই টাকাটা দিয়ে আমি ডকুমেন্টারিটা বানিয়েছিলাম আর কি। তো পরে আসলে তো তখন ডকুমেন্টারি বানিয়েছি। তখন হচ্ছে যে একটা জায়গা ছিল মিনা অ্যাওয়ার্ড, মানে কার্টুন ছবি যে মিনা আছে না, মিনা অ্যাওয়ার্ড নামের একটা অ্যাওয়ার্ড চালু ছিল, প্রতি বছর এটা হতো। তো আমি ওই মিনা অ্যাওয়ার্ডের জন্যই বানিয়েছিলাম আর কি, টার্গেট রেখে। তো তো আমি যে বছর ওইটা বানিয়েছিলাম, ওই বছরই হচ্ছে মিনা অ্যাওয়ার্ডে নতুন একটা মানে ওরা হচ্ছে একটা নতুন রুলস অ্যাড করে যে ওখানে যে প্রোডাকশন গুলো জমা দিব, সেই প্রোডাকশন গুলা টিভি চ্যানেলে একবার অন ইয়ার থাকতে হবে। টিভি চ্যানেল যে প্রোডাকশন গুলো অন ইয়ার হয়েছে, ওই প্রোডাকশন জমা দেওয়া যাবে। তো পরবর্তীতে আমার ওটা যেহেতু কোনো টিভি চ্যানেলে অন ইয়ার হয় নাই, কিছুই না, তো পরে আমার ওটা জমাও দেওয়া হয় নাই, ওটা ওভাবেই আসতে ওভাবেই ছিল। তো ওইটা ছিল প্রথম প্রোডাকশন। এরপরে হচ্ছে যে আমি বেশ কিছু শর্ট ফিল্ম বানাই। হ্যাঁ, শর্ট ফিল্ম বানাই। তো তখন হচ্ছে ইউটিউবের ট্রেন্ডটা মাত্র শুরু হয়েছে বাংলাদেশে, ইউটিউবে ভিডিও দেখা যায়। হ্যাঁ, এই মানুষ হচ্ছে টিভি চ্যানেল থেকে রেকর্ড করে নাটক আপলোড দিত, ওই সময়টা আর কি। তো আমি কয়েকটা শর্ট ফিল্ম বানাই, ইউটিউবেও আপ করি। তো একটা শর্ট ফিল্ম আমার হচ্ছে প্রথম দিকে, এটা ধরেন যে আমি বলতেছি আপনার 2013-14 ঘটনা আর কি। তো ওই সময় একটা শর্ট ফিল্ম আমি এমনি বানিয়ে আপ দিয়েছিলাম, ওটা প্রায় 2.5 মিলিয়নের উপর ভিউ হয়েছিল তখন। এবং আমি জানতাম না এটা থেকে টাকা ইনকাম হচ্ছে বা টাকা দিচ্ছে ইউটিউব, এটাও আমি জানতাম না। তো পরবর্তীতে একদিন আমি এটা শুনে আমি ওরকম গুগল অ্যাডসেন্স গিয়ে দেখি যে আমার ওখানে প্রায় আপনার $156 মতো জমা হয়েছে। তো পরে সেই টাকা আমি ওই প্রোডাকশন দেওয়ার আরো 2 বছর পরে ওই টাকাটা আমি উঠাই, 12,000 না 11,000 টাকা এরকম হয় আর কি, ব্যাংক থেকে উঠাই আর কি। তো যখন ওই টাকাটা উঠাইছি, তখন হচ্ছে আবার আমার ইউটিউব চ্যানেলটা এই মিউজিক ক্লেমের কারণে চ্যানেল মনিটাইজেশন অফ হয়ে গেছে। তো আমি বুঝতে পারিনি এটা তখন। তো পরবর্তীতে তারপর ওই আরো কয়েকটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম। মানে ডিরেকশন দেওয়ার ইচ্ছাটা খুবই ছিল, কিন্তু সামহাও দেওয়া হয় নাই আমার। আমি ওই সিনেমাটোগ্রাফি বেশি এনজয় করি আর কি। তো এই বছর আর কি, এই আপনার এই ঈদে হচ্ছে আমি এর আগে যেটা হয় যে এর আগে আমি আরেকটা নাটক বানিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার ভালোবাসা অবশেষে, একটা নাটক, নাম ছিল ভালোবাসা অবশেষে। নাটকে তখনকার সময়ের কল্যাণ, নোভা, ইমতু ছিল আর্টিস্ট ওই নাটকে। তো নাটকটা আমার এক খুব ক্লোজ ভাই কাছে, উনি প্রডিউস করেছিল। তো নাটকটা তখন তো আসলে কোনো ইউটিউব বা এরকম কোনো অনলাইনের বিষয় ছিল না, তখন টিভি চ্যানেলেই নাটক চলতো এবং ওরাই প্রজেক্ট দিত অথবা ওরাই রিভিউ করে কিনে নিত নাটকটা। আমি তো এসব অত কিছু বুঝি না, আমার কার সাথে পরিচয়ও ছিল না, মানে ওইরকম কোনো, আমি 2-4 জনকে চিনতাম আর কি। হ্যাঁ, এটা ধরেন যে অনেক আগের কথা বলতেছি, আমি একটা নাটক মানে ডিরেকশন দিয়েছিলাম আর কি তখন। তো এরপর হচ্ছে যে নাটকটা বানানোর পরে এনটিভিতে আমি জমা দিয়েছিলাম। এনটিভি বলছে যে গল্প তাদের পছন্দ হয় নাই নাটকের, তারা নিল না। তারপর মোটামুটি চ্যানেল 1, RTV, বাংলা ভিশন বা আপনার দেশ টিভি, বৈশাখী, সব চ্যানেলে আমি জমা দিচ্ছি, কিন্তু কেউ আর নাটকটা কেউ রিভিউই করে নাই আর কি। মানে আমি ফোন দিতাম যে কি অবস্থা, আমি একটা নাটক জমা দিয়েছিলাম, বলে আপনাকে জানানো হবে, কেউ আর জানাইলো না যে ভাই
আপনার নাটকটা দেখছি ভালো লাগে না বা দেখছি নিব, এরকম মানে আর কেউ কোনো রেসপন্সই করলো না। একটা এনটিভি শুধু বলেছিল যে পছন্দ হয় নাই। তো তখন পরবর্তী আমি জানতে পারছিলাম যে কেন পছন্দ হয় না, কারণটা কি, মানে এত নাটক তো খারাপ ছিল না অতটা। তো তখন আমি যে গল্পটা বানাইছিলাম ওটা হয়েছিল যে একদমই টিনেজ ছেলেপেলেদের গল্প, ইউনিভার্সিটি গল্প। ওই নাটকে কোনো বাবা মা ছিল না। তো বাবা মা টাবা মা ছিল না, ফ্যামিলি দেখাই নাই, শুধু টিনেজ ছেলেপেলেদের প্রেমের গল্প দেখাইছি, এইসব কারণে তাদের পছন্দ হয় নাই। কিন্তু সেই গল্প এখন কিন্তু সেই ঘুরে ফিরে সেই গল্প চলতেছে। আমি ধরেন যে আজকে 10 বছর আগে যে নাটকটা বানাইছিলাম, যে গল্প নিয়ে, যে কনসেপ্ট নিয়ে, সেই কনসেপ্ট কিন্তু এখন চলতেছে। মানুষ এখন আরো নাটকে বাবা মা থাকলে বলতেছে এই নাটক নিব না, বাবা মা ফালায় দাও, নায়ক নায়িকা থাকবে, তারা প্রেম করবে, মজা করবে, ভার্সিটির এই সেই হ্যান ত্যান, সেইগুলো এখন চলবে। কিন্তু সেই জিনিস কিন্তু আমি 10 বছর আগে করছিলাম, আমাকে কেউ সুযোগ দেয় নাই, কেউ সেই নাটক চালায় নাই। কিন্তু সেই কিন্তু এখন কিন্তু সবাই আবার সেই নাটক চাচ্ছে। তো যদি আপনাকে, আমি জানি না, আপনাকে আমি ইউটিউব লিঙ্ক, আমি ইউটিউবে থাকতে পারি নাটকটা, আমি একটা চ্যানেলে আপনি ছিলাম, আপনাকে লিঙ্ক দিব, আপনি সময় পেলে দেখবেন, আপনি দেখলে বুঝবেন যে কথা কেন বললাম আর কি। তো যেটা হচ্ছে ওইটা তো চলে যেতে পারে না। এই ঈদে, এবারে অনেক বছর পর এই ঈদে হচ্ছে আমি দুটো নাটক হচ্ছে আমি বানিয়েছিলাম। দুটো নাটকই মোশাররফ করিম অ্যাক্টিং করেছিল। তো এটাও একরকম মানে ইনস্পিরেশন আসলে মোশাররফ ভাই করছে। হ্যাঁ, অনেকদিন ধরে মোশাররফ ভাই বলছিল যে তুই একটা নাটক বানা বানা বানা, কারণ আসলে আমরা অনেক কাজ করেছি অ্যাজ এ ক্যামেরাম্যান হিসেবে। তো সে অনেক বছর ধরে বলতেছে তুই একটা নাটক বানা, হ্যাঁ সবাই বানায়। ওই জায়গা থেকে চ্যানেলের সাথে আমি কথাবার্তা হয়েছিল যে মোশাররফ ভাই এরকম একটা ডেট দিতে চাই, আমি বানাবো কিনা। বলছে যে অবশ্যই বানান আপনি, কিন্তু আমরা বাজেট আপনাকে বেশি দিতে পারবো না, আপনি রেগুলার চাঙ্কের জন্য বানাইতে পারেন, কারণ তখন কোনো অকেশন ছিল না। তো রেগুলার চাঙ্কের জন্য আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এটা থেকে আমি প্রফিট করতে চাই না, আমি আমার একটা শখ হয়েছে, হ্যাঁ আমি একটা নাটক বানাবো, আমার যদি মেকিং করা মানে সবকিছু মিলে যদি হয়, মানে ওই টাকার ভিতরে মেকিংটা যদি হয়ে যায়, ওকে ফাইন, মানে এখানে আমার লাভ লসের কিছু নাই। তো পরে মোশাররফ ভাই ডেট নিলাম, পরে ওই নাটকটা হীরারাংটি নামে নাটকটা আমি বানালাম। তারপর ওই যে বাজেট দিচ্ছে ওই বাজেটে আমি 3 দিন শুটিং করছি, রেগুলার চাঙ্কের কাজ। তো নাটকটা এডিট করে সবকিছু করে আমি যখন চ্যানেলে জমা দিছি, জমা দেওয়ার পর হচ্ছে যে চ্যানেলের হাসান ভাই হচ্ছে মানে নাটকটা একটু প্লে করছে আর কি, যে একটু দেখি কি লুকসটা কি আর কি। হ্যাঁ, তো সে দেখতে দেখতে পুরা টেলিফিল্ম 60 মিনিটের টেলিফিল্ম পুরাটাই সে দেখছে, পুরাটাই দেখে তারপর আমাকে ডাকাইছে যে ওরে ডাকো। আমি গেলাম অফিসে। তো সে দেখলাম যে ফ্রেম বাই ফ্রেম প্রতিটা সিন, প্রতিটা ঘটনা সে বলে দিচ্ছে। এবং বলতেছে যে আমার খুবই পছন্দ হয়েছে নাটকটা, আপনি যদি চান আমরা নাটকটা ঈদে চালাতে যাচ্ছি, আপনি যদি রাজি থাকেন। হ্যাঁ, তো আমি বললাম যে ঠিক আছে, আমি রাজি হব না কেন, অবশ্যই রাজি, ঈদে চালাবো। তো হাসান ভাই তো বুঝছেন যে এটা আসলে রেগুলার চাঙ্কের কাজ, আমাকে বাজেট বেশি দিতে পারে নাই। তো সে বললো যে ঠিক আছে, আপনাকে আমি আরেকটা ভালো একটা অ্যামাউন্ট আপনাকে বাড়াই দিতেছি, আপনি এই 2-3টা সিন তার একটু অবজারভেশন ছিল, হ্যাঁ যে ওই 2-3টা সিন রিশুট করে দেন। সেটা মোশাররফ ভাই না, ওই আরেকটা গল্পের 2টা পার্ট। তো একটা পার্টে ছিল জুনায়েদ নামে একটা ছেলে চ্যানেল আইডি। তো ওর হচ্ছে অ্যাক্টিং ভালো করতে, কিন্তু ওর হচ্ছে আমরা একটা বরিশালের ল্যাঙ্গুয়েজে ছিল নাটকটা, তো ওর বরিশাল ল্যাঙ্গুয়েজ ঠিক আসতেছিল না আর কি। আমি অনেক ট্রাই করছি, বাট কাছাকাছি মানে একটু প্রবলেম হয়েছিল। তো হাসান ভাই ওইটা বললো আর কি। তো পরে আমরা আবার আরো 2-3টা সিন ওর 2 দিনে রিশুট করে পরে দিলাম আর কি। পরে তো ওটা ঈদে গেল। আর এর মাঝখানে আরেকটা নাটক, পর আরেকটা নাটক বানিয়েছিলাম, সেটা হচ্ছে কঙ্কালচোর। কঙ্কালচোর নাটকটা বানিয়েছিলাম, এটা আসলে কোনো চ্যানেলের সাথে কথা না বলেই আর কি, মানে জাস্ট বানাই আর কি। ওইটা বানানোর পরে আমি প্রমোটার হাসান ভাইকে পাঠালাম যে ভাই একটা নাটক বানাইছি, একটু দেখেন। তো হাসান ভাই দেখার পর বলছে যে ঠিক আছে, এটাও আমরা নিতে চাই, আপনি এটা মানে কত হইলে আপনার পোষায় বলেন। তো আমি একটা ছোট প্রফিট রেখে আমি বলছি ওনাকে, এবং উনি কোনো রকম কথা না বলেই ওইটা নিচ্ছি। ওই দিয়ে আমার 2টা নাটক হচ্ছে প্রচার হচ্ছে চ্যানেলেতে। এরপরে যেটা হচ্ছে যে আমি হচ্ছে এই আপনার কোরবানির এই ঈদে, কোরবানি ঈদ না, আগের ঈদে হচ্ছে আমি এই ছুটিতে, হ্যাঁ রোজার ঈদে ছুটিতে আমার হোম ডিস্ট্রিক্ট যেখানে পিরোজপুর কাউখালী, ওখানে আমি প্রতিবারই যাই প্রতি ঈদে। তো
তো অনেক দিনেরই ইচ্ছা যে আমার এলাকায় আমি একটা নাটক শুট করবো, কারণ আমার ওই এলাকার ভিজুয়াল অনেক ভালো, নদী নালা খাল বিল, একদম একটা গ্রামের পরিবেশ সুন্দর, মফস্বল টাউন। তো পরে আমি এই ভাইকে হাসান ভাইকে বলি যে আমাকে আরেকটা কাজ দেন রেগুলার চাঙ্কের, আমি এটা বরিশাল শুট করতে চাই। তো পরবর্তী তো সে দিয়ে দেয় আমাকে কাজটা। তো আমি ওখানেই ছিলাম, হোমটাউনেই ছিলাম। আমার টিম হচ্ছে লঞ্চে করে চলে আসে। তো ওইটার নাম ছিল আমার কি হবে। এই গত 2 সপ্তাহ আগে নাটকটা অন ইয়ার হয়েছে। তো মোটামুটি অলরেডি আপনার ধরেন যে 5 লাখের মতো ভিউ হয়ে গেছে, যদিও ইউটিউব চ্যানেলে একটু ভিউ কম হয়, আর রেগুলার চাঙ্কের কাজ এমনিও একটু ভিউ কম হয়। তো সেই তুলনায় মোটামুটি ভালোই ভিউ হয়েছে। আর ওটার আর্টিস্ট ছিল অ্যালেন শুভ্র, আর হচ্ছে অ্যালেন শুভ্রই একমাত্র আর্টিস্ট নাটকের। আর্টিস্ট বললে ভুল হবে, মানে সে একমাত্র ফেস ভ্যালু, যাকে মানুষ চিনে, একমাত্র আর্টিস্ট অ্যালেন শুভ্র। আর ওই নাটকে যত আর্টিস্ট আছে সব হচ্ছে আমার এলাকার থিয়েটারের যারা করছে, তারা অ্যাক্টিং করেছে ওখানে। আর আমার নাটকের যে কথিত যে নায়িকা ছিল, সেই নায়িকারও হচ্ছে এটা প্রথম দিকের কাজ, তাকে চ্যানেল আই একরকম ব্রেক দিয়েছে, কয়েকটা প্রোডাকশন সে করেছে, ওইরকম নোন কেউ না, সে অ্যাক্টিং ভালো করে, পারফর্মার, ভালো আর্টিস্ট। সো ওইভাবে বলতে গেলে একমাত্র অ্যালেন হচ্ছে আমার ফেস ভ্যালু আর্টিস্ট, আর বাকি যারা ছিল সবাই হচ্ছে আমার এলাকার থিয়েটার আর্টিস্ট আর কি। তো আমি এনজয় করেছি এই কাজটা অনেক, এবং ওখানে আমার ডিরেকশন বা আমার ওই জায়গাটা দেখানোর জায়গাটা ছিল। হ্যাঁ, হয় না যে আপনি যখন অনেক বড় সেলিব্রিটি নিয়ে কাজ করবেন তখন কি হয় যে আপনার একটা দিক থেকে আপনি নিশ্চিত থাকেন যে সে অ্যাক্টিংটা তো প্রপারলি করবে বা আমাকে একটা ভালো আউটপুট দিবে বা তার জায়গা থেকে সে বেস্ট করবে। কিন্তু এখানে যেহেতু সবাই নতুন আর্টিস্ট, সবাইকে আমার মানে অ্যাক্টিং এর ধারণা দিয়ে তাদেরকে অ্যাক্টিং করিয়ে মোটামুটি, হ্যাঁ, কারণ তারা হচ্ছে কেউই টিভি নাটকে এর আগে কখনোই ক্যামেরার সামনে কাজ করে নাই, তার সবারই একরকম প্রথম কাজ ছিল এটা আর কি। তো মানে আমি এই 3টে কাজের ভিতরে আগে বলবো যে আমার লাস্ট কাজটাই আমার নিজের কাছে বেশি পছন্দের আর এটা ছিল আসলে ডিরেকশনের ঘটনা আর কি। আমি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাকে একটা থ্যাঙ্কস দেব যে আপনার যে নাটক দুটার কথা আপনি বলেছেন, যে কঙ্কাল চুরি বা কঙ্কাল চোর আর কঙ্কাল চোর আর হীরা আংটি, এই দুটো ট্রেলার দেখে আমি শেয়ার দিয়েছিলাম এবং আমার এত ভালো লেগেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে জাস্ট ফিল্ম, এর একদম ফিল্ম, এত চমৎকার ছিল ট্রেলার দুটো। আমি দর্শকদেরকে অনুরোধ করব যে এই নাটক দুটো যেন তারা দেখে নেয়। পাশাপাশি বলবো যে আমার কি হবে যে নাটকটা, ওটাও দেখার জন্য বলবো। হ্যাঁ, 3টা নাটকই আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন আসলে। তো এইবার একজন গুণী চিত্রগ্রাহক, নির্মাতা, সম্পাদক মেহেদী রনির কাছে আমার প্রশ্ন যে দুটা প্রশ্নকে আমি একসাথে করব এবং আমার মনে হয় আপনার কাছে উত্তরটা পাওয়া যাবে। সেটা হচ্ছে যে শিল্প কি গুরুমুখী বিদ্যা, এবং শিল্পের যে মাধ্যমগুলো আছে এখানে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, এটার প্রয়োজনীয়তা আপনি কেমন মনে করেন? আমার কাছে মনে হয় আমাদের, মানে আমি জানি না, আমাদের সাবকন্টিনেন্টাল বলবো বা আমাদের এখানে বলবো, আমাদের দেশে এটা একদমই গুরুমুখী বিদ্যা প্লাস প্রাতিষ্ঠানিকটা বিদ্যাটা, মানে এটা যে একদমই দরকার নেই তা না, এটারও দরকার আছে, দুইটারই দরকার আছে। যেমন আমি আপনাকে যেমন একটা এক্সাম্পল দিতে পারি, মানে আমার সাথে যেটা ঘটছে আর কি, যে আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, আমি যখন ক্যামেরায় কাজ করি, ওই বাবজারের বাসরব করাতে একটা ছেলে আমার সাথে কাজ করতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ওর নাম ছিল সুজন আর কি। তো সুজন হচ্ছে মানে এত ডেডিকেটেড, হ্যাঁ, মানে তার মুখে কোনো না ছিল না, কোনো না নাই। আমি বলছি মানে অ্যাজ এ তার গুরু হিসেবে আমি তাকে যেটা বলছি ওইটাই তার জন্য মনে করেন যে হাদিস হয়ে যেত। হ্যাঁ, এবং সে মানে এই ক্যামেরার কাজটা করার জন্য সে হচ্ছে যত রকম চেষ্টা তার ভিতরে ছিল, এবং সে কাজের সময় বিভিন্ন ভাবে আমার কাছে থেকে প্রশ্ন করে আমাকে বিভিন্ন রকম এটা কি ওটা কি, মানে এটা জানতো সে, এবং
সে ওই মানে যেটা হচ্ছে সেই সুজন এখন হচ্ছে একজন চিত্রগ্রাহক, যে মাসে 20 দিন সে শুট করে, সে ভালো ভালো কাজ করছে। হ্যাঁ, তো তার জায়গা থেকে এটা পুরোটা এটা দূরমুখী বিদ্যা। হ্যাঁ, সে তার কোনো ইনস্টিটিউশনাল মানে ওইভাবে যদি বলেন যে সে পুরো প্রাতিষ্ঠানিক শিক্ষা তার নাই। হ্যাঁ, কিন্তু সে আমার কাছ থেকে, আমি যতটুকু জানি, আমি যতটুকু কাজ করি, সে ওইটুকুই ওই আমার কাছ থেকে শিখেছে, জেনেছে, করেছে, এবং সে এখন কাজ করতেছে। হ্যাঁ, আবার এমনও আছে, আবার আমি যদি আমার নিজের কথা বলি, আমার তো কোনো গুরু নাই আসলে। হ্যাঁ, আমার তো গুরু নাই, কারণ আমি তো আসলে কারোর সাথে লাইফে অ্যাসিস্ট করিনি। আমি কোনো ক্যামেরাম্যানের সাথে লাইফে কখনো অ্যাসিস্ট করি। আমি আপনাকে বললাম যে আমি যখন ফার্স্ট নাটকের শুটিং এ গেছি, ওইটি আমার ফার্স্ট শুটিং। আমি যখন ফার্স্ট ক্যামেরা চালাইছি, এর আগে আমি জীবনে নাটকের শুটিংও দেখিনি। আমার তো কোনো গুরু নাই, তাইলে আর কি? আমার গুরু, আমি যতটুকু আমার শিক্ষাটা আছে ওটা প্রাতিষ্ঠানিক শিক্ষা। আমি তৎকালীন সময় ঢাকা শহরে যতগুলো শর্ট কোর্স হতো বিভিন্ন প্রতিষ্ঠানে, ম্যাক্সিমাম গুলো আমি অ্যাটেন্ড করতাম। আমি এরকম 8-9টা কোর্স করেছি। এরপর আমি কলকাতায় একটা সিনেমাটোগ্রাফির কোর্স তো করেছি। এর মাঝে ফরিং নামের একটা সিনেমা আছে কলকাতার, অনেক বিখ্যাত সিনেমা, একটা বাচ্চা ছেলেকে নিয়ে, ফরিং। ওটার যে ডিওপি ছিল ইন্দ্রনীল মুখার্জি, উনি ক্লাস নিয়েছিলেন আমাদের। তারপর বাকিটা হচ্ছে ইন্টারনেট। তখন তো আসলে কি হয় যে আপনি একটা জিনিস জানতে চাইলে অত সহজে জানতে পারতেন না। হ্যাঁ, যে একটা ক্যামেরার কিছু নিয়ে জানবেন, ক্যামেরার একটা জিনিস বুঝতেছেন না, আপনি এখন তো জাস্ট লিখে ইউটিউবে দিলে 100 টিউটোরিয়াল চলে আসবে, আপনি দেখেই বুঝে গেলেন জিনিসটা কি। তো তখন তো আসলে এত ইন্টারনেট ছিল না। এই জিনিসগুলো মানে আপনি একটা জিনিস জানতে চাইলে সেটা আসলে সলভ করাটা অনেক ডিফিকাল্ট ছিল, বা মানে এত সহজে আপনি জিনিসটা ক্লিয়ার হতে পারতেন না যে জিনিসটা কি। তো তারপরে আমি ঢাকায় মানে আসার পরে যতটুকু ইন্টারনেট ছিল, তখন যতটুকু পারছি ইন্টারনেটের সাপোর্ট নিয়ে, ইউটিউবের সাপোর্ট নিয়ে, গুগলের সাপোর্ট নিয়ে, বাকিটা হচ্ছে আমার যারা টিচার ছিল, যারা তখনকার সময় যাদের সাথে কোর্স করেছি, তো তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করে জেনেছি আর কি। তো আমার তো কোনো গুরু নাই, কারণ আমি ওই আমার শিক্ষাটা একরকম প্রাতিষ্ঠানিকই শিক্ষা। আর আমার যারা অ্যাসিস্ট্যান্ট, যারা এখন প্রফেশনালি কাজ করতেছে, তারা আবার গুরুমুখী বিদ্যার কাজ করতেছে, কারণ তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তারা আমার কাছ থেকেই শিখেছে। আমি যতটুকু মানে যে আমার কাছে, মানে আমার ভিতরে যতটুকু আছে ততটুকুই তারা জেনেছে। তো আমার মনে হয় যে দুইটারই দরকার আছে, একটার সাথে মানে একটার বাদ দিয়ে না আসলে। এবার নির্মাতা মেহেদী রনির কাছে আমি প্রশ্ন করব যে কোন ধরনের গল্প, কোন জনরার গল্প আপনাকে প্রভাবিত করে অথবা আচ্ছন্ন করে? আমি যে 3টে কাজ করেছি, 3টার জনরা যদি কাছাকাছি আর কি, একদম এক তা বলবো না। আমি যেটা পছন্দ করি যে মানে আমাদের গল্প। আমাদের গল্প বলতে কোনটা, যে গল্পটা আমি দেখছি, ধরেন যে আমার পাশের বাসায় একটা ঘটনা আছে, আমার রাস্তার পাশের চায়ের দোকানে একটা ঘটনা আছে, আমি চায়ের দোকান থেকে 1 কিলোমিটার হাঁটলে আমি 5টা গল্প পেয়ে যাব। হ্যাঁ, মানে এই যে আমাদের গ্রাম বাংলার, এই যে আমাদের মফস্বল টাউন এবং শহরও বলেন, এই যে আমাদের যে গল্পগুলো, যেগুলো আমাদের সাথে ঘটে আর কি, হ্যাঁ, তো ওই গল্পগুলাই আমি করতে চাই বা আমার কাছে ভালো লাগে। তো সেটা ধরেন যে কোনো জনরারই হতে পারে, কিন্তু আসলে না, ধরেন যে কিছু গল্প, যেমন ধরেন যে আমাদের যখন মানে ম্যাক্সিমাম ডিরেক্টরদের একটা টেন্ডেন্সি দেখি, ধরেন যখন একটা ভালো কাজ করতে যায় বা ভালো বলতে যে, ধরেন যে একজন একটা সুযোগ পেয়েছে, আমি সাকিব খানকে নিয়ে একটা সিনেমা বানাবো, হ্যাঁ, তো সে প্রথমেই দেখে ফেলে যে সিনেমাটা হচ্ছে না জানি একটা অন্য কোন যেন একটা জিনিস। হ্যাঁ, সিনেমাটা বানাইতে হলে তার ভিতরে সে গান থাকতে হবে, ওইরকম ড্যান্স থাকতে হবে, নাচা গানা থাকতে হবে, অ্যাকশন থাকতে হবে, হ্যাঁ, একদম নায়কের 2টা চামচা থাকতে হবে, তার 2টা টিপিক্যাল নাম থাকতে হবে, নায়ক সব জায়গায় হিরোগিরি করবে। মানে আমরা না এই একটা ফরম্যাটের ভিতরেই আসি আর কি। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি আর কি, যে আমাদের গল্প বলতে ধরেন যে আপনি যদি
আমি ধরেন যদি এক্সাম্পল দেই যে আমার কাছে কোন সিনেমা ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে তাহলে অজ্ঞাতনামা। আমার কাছে ভালো লাগছে কাঠবিড়ালি। তারপরে আমার কাছে ভালো লাগছে শ্রাবণ মেঘের দিন। তারপর হচ্ছে আইসক্রিম নামের একটা সিনেমা ছিল রেদওয়ান নদী। মানে এই গল্পগুলোর ভিতরে না মানে আমি আমাদের বিষয়গুলো খুঁজে পাই আর কি। এবং আমি যদি বলি যে সরোয়ার ভাই যে নাটকগুলো আমরা দেখেছি ছোটবেলায়, মোস্তফা সরোয়ার ফারুকী যে নাটকগুলো দেখেছি, তো তার নাটক নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা অনেক কিছু আছে, ওগুলো আমি বলতে চাই না। কিন্তু তার গল্পগুলো যখন দেখতাম তখন একটা মনে হইতো যে হ্যাঁ, এই যে ক্যারেক্টারটা যে কথা বলতেছে, এই যে ঘটনাটা ঘটতেছে, এটা তো আমার ওই পাশের বাড়ি যে চিনি ওর ঘটনা, এটা তো ওই ক্যারেক্টারটা তো ওই আসলে এরকম ঘটনা তো আমি দেখছি, এটা তো আমার লাইফের সাথে মিলে যাচ্ছে। যার কারণে না আমার দেখতে আরো আগ্রহ বা সবকিছু মিলে ওইটার ভিতরে তখন হচ্ছে যে আমি মজাটা পাই আর কি। তো ওইটাই বলতে চাচ্ছি যে আমাদের যে গল্পগুলো ওইগুলোই করতে চাই আর কি। তো সে আমি বলবো যে নাটকের ক্ষেত্রে বলবো একটা যেমন কচি খন্দকারের, কচি ভাইয়ের সাথে তো আমার দীর্ঘদিনের পথ চলা, বা তার একসাথে আমি অনেকগুলো কাজ করেছি তার ডিরেকশনে। তো কচি ভাইয়ের যে ধরনের গল্প সিলেকশন, যে গল্পগুলো সে ভাবে, টাউনের, মফস্বল টাউনের বিভিন্ন ডার্ক কমেডি, স্যাটায়ার, এবং পুরোটাই ধরেন যে ওই মানে কি বলে আমাদের সাংস্কৃতিক কালচারের ভিতরে আছে বিষয়গুলো। তো এই সব গল্প নিয়ে আমি কাজ করতে চাই। আমি আসলে ওই ঢাকা শহরের উত্তরার হাউজের প্রেমের গল্প, ভার্সিটির গল্প, একটু এই গল্পের ভিতরে আমি কিছু দেখি না, এগুলো আমার মাথায় আসে না, এবং আমি শুট করে কখনো এনজয় করি না। অনেক কমপ্লেইন আছে আমার ব্যাপারে যে আপনি শুটিং এ মনোযোগ দেন না, আপনি মানে কষ্ট করে কাজ করেন না, আপনি মানে ইনপুট দেন না, এরকম অনেক কমপ্লেইন আছে। তো ভাই আমার যে জিনিসটা ভালো লাগে না, মানে যে গল্পের ভিতরে আমি নাই, যে গল্প আমাকে টানে না, সেটার ভিতরে আমি কিভাবে ইনপুট দিব, সেটার ভিতরে কিভাবে ইনভলভ হবো, সেই কাজটা তো আমি আসলে আমার প্রফেশন হয়ে গেছে, দুটো পয়সার জন্যই কাজটা করতেছি আসলে। তো সেটার ভিতরে আমার যতটুকু দায়িত্ব আমি সেই দায়িত্বটা পালন করে যাচ্ছি, কিন্তু এটাকে নিয়ে আমি আলাদা করে ভাবি না, বা আলাদা করে আমার মাথায় কিছু আসে না। আমার এমন গল্প আছে যেটা আমার এত ভালো লাগছে যে আমার দেখা ওই গল্পের 50% ইনপুটই আমার দেয়া, সেরকম অনেক কাজও আছে। তো এখন ওইটাই আর কি বিষয় যে আসলে নিজের তো আগে ভালো লাগতে হবে, তো তারপর না কাজ আর কি। তো নিজেরই যেটা ভালো না লাগে সেই কাজটা আসলে মানে কিভাবে ভালো হবে। আমি দেখেছি আসলে ওই কাজগুলো দর্শকও নেয় না আসলে আলটিমেটলি। হয়তো একজন আর্টিস্টের জন্য ভিউ হচ্ছে, কিন্তু কোনো মানে তারা এনজয় করে না আসলে। আবার কোনো নাটক আছে যেটা হচ্ছে যে আপনার ভিউ কম, কিন্তু যে কয়জন দেখছে, যারা কমেন্টস করছে, কমেন্টস করলেই বোঝা যায় যে না, তারা আসলে এই ধরনের গল্প দেখতে চায়, কিন্তু তাদের কাছে পৌঁছাইতেছে না গল্পটা। তারা একরকম ওই এক জনরার এক ধরনের গল্প দেখতে দেখতে তারা আসলে বিরক্ত। একই আর্টিস্ট, একই ঘটনা, একই প্রেক্ষাপট, ওই একই স্লো মোশন, ওই একই জিনিসের ভিতরেই আসছে আর কি। অনেক ভেরিয়াস টাইপ গল্প দেখতে চাই আর কি। আমার তো মনে হয় যে আপনি 1 কিলোমিটার হাঁটলে 5টা-10টা গল্প পেয়ে যাবেন আমাদের এই বাংলায় আর কি। রাস্তাঘাটে হাঁটলে আপনি গল্পের তো অভাব নাই, কিন্তু এইসব গল্প না রেখে আমরা আসলে ধার করতে যাই বাইরে, এইটাই হচ্ছে প্রবলেম আর কি। ওইটা না করে যদি আমরা নিজেদের নিজস্বতা আমরা কাজে লাগাই, তাইলে আমার মনে হয় যে পরিবর্তন আসবে আর কি। বাহ, রনি ভাই, আমাদের এখানে দর্শক শুধু বলবো না, আমি তো বলবো আমাদের ইন্ডাস্ট্রিরও একটা জেনারেলাইজ করে ফেলার একটা প্রবণতা আছে যে 5টা মারামারি, 6টা গান নাচ থাকলে কমার্শিয়াল ফিল্ম, আর একটু প্রান্তিক জীবন আসলে সেটা বুঝি আর্ট ফিল্ম। তো আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে ফিল্মের সংজ্ঞাটা কেমন? এখন আমি তো আসলে যেটা বুঝি, আমার সাথে অনেকেই হয়তো একমত হবেন না, বা ডিটেলে কথা বললে তো অনেক কিছু বলা যায়। ধরেন যে এখন বইপত্রের ভাষা একরকম, দর্শকের ভাষা হচ্ছে আর একরকম, তো আমরা যারা বানাই আমরা একরকম বলতে চাই। তো আসলে আমি যেটা বুঝি যে প্রথম কথা হচ্ছে আপনি যদি সিনেমাটা যদি দর্শকের জন্য বানান, একটা প্রোডাকশন যদি দর্শকের জন্য বানান, বিশেষ করে যদি সিনেমার কথা বলি, তো সেটাই আমি বলবো যে হ্যাঁ, ওটা সাকসেসফুল সিনেমা যেটা
অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আমি সিনেমা হলে গিয়ে দেখবো, এবং আমি যে টাকাটা খরচ করছি আমার টাকাটা একরকম উসুল হয়েছে আর কি। হ্যাঁ, তো সেটা যে আমি বলবো কেন উসুল হয়েছে মানে কি, তাহলে আপনি অনেক নাচা গানা সিনেমা পছন্দ করেন, অনেক অ্যাকশন সিনেমা, সেটা যেটাই হোক, একটা সুন্দর গল্পের সিনেমা হোক, অ্যাকশন সিনেমা হোক, নাচা গানের সিনেমা হোক, যাই হোক, সেটা দেখে আমার টাকাটা যদি উসুল হয় অ্যাজ এ অডিয়েন্স হিসেবে, মানে আসলে তো আমরা তো অডিয়েন্সের জন্যই সিনেমাটা বানাই আসলে। তো আপনার সিনেমাটা আসলে আলটিমেটলি তো দর্শকই দেখবে, দর্শকের জন্যই তো বানাচ্ছেন। আর যদি দর্শক যদি না বানান, যে না দর্শক কি দেখবে, কি বলবে না বলবে ওটা আমি চিন্তা করি না, আমি বানাইছি আমার মতো, হ্যাঁ, তাইলে সেটার ইস্যু ডিফারেন্ট। আপনি যদি দর্শকের জন্য বানান, আমরা সাধারণত দর্শকের জন্যই বানাই, তো সেক্ষেত্রে দর্শকের তো কমেন্টসটা অনেক ইম্পর্টেন্ট। সো এবং দর্শকের সিনেমা হলের সিনেমাটা দেখে মানে টাকাটার চেয়ে টাকা এবং সময় দুইটাই যদি উসুল হয়, তাহলে সেটাই তো সাকসেসফুল সিনেমা, বা ওটাই তো হওয়া উচিত আসলে, যদি কমার্শিয়াল জায়গা থেকে থিঙ্কিং করি। আর হচ্ছে যে আসলে কি, আমরা আসলে নাটকে এত সিনেমা বানায় ফেলছি, হ্যাঁ, মানে এই জন্য তো আমি বলি, যারা যারা আমার কাছে অনেকেই আসে মিটিং করতে সিনেমা নিয়ে, এবং অনেকেই হচ্ছে অনেক সিরিয়াস, সিনেমা বানাচ্ছি ব্যাপক সিরিয়াস, হ্যাঁ, ব্যাপক প্রি প্রোডাকশন, এই সেই হ্যান ত্যান অমুক সমুক, হ্যাঁ। তো তাদেরকে আমি বলি যে আপনি প্রথমে মাথা থেকে ফেলে দেন যে আপনি সিনেমা বানাইতেছেন। আপনি ধরেন যে একটা নাটক বানাইতেছেন, হ্যাঁ, নাটক বানাইতেছেন, আপনি নাটকটা সুন্দর করে বানান। কারণ হচ্ছে যে যারা হইছে নাটক বানায়া, যারা সিনেমা বানাইতে গেছে, তারা সবাই কেউ সাকসেসফুল হইতে পারে না ম্যাক্সিমাম। হ্যাঁ, ম্যাক্সিমাম ডিরেক্টর দেখবেন যে নাটকে সাকসেসফুল, ভালো নাটক বানাইছে, তার নাটক মানুষ দেখছে, কিন্তু সেই ডিরেক্টরটা যখন সিনেমা বানাইছে তখন সেই সিনেমা হয় না, সাকসেসফুল হয় না। হ্যাঁ, তো এর কারণ হচ্ছে যে আমরা ওই যেটা বললাম যে আমরা নাটকে এত সিনেমা বানাইছি যে যখন সিনেমাটা বানাইতে যাই তখন আমরা ভাবি সিনেমাটা যেন অন্য কি হইতে হবে, এর ভিতরে এরকম একটা অ্যাকশন থাকতে হবে, এরকম নায়কের এন্ট্রি থাকতে হবে, হ্যাঁ, এন্ট্রি কাউন্টার এন্ট্রি, হ্যাঁ, ওখানে একটু সংলাপ, বডি জেস্টার, এই সেই হ্যাঁ, নানান কিছু থাকতে হবে, এরকম একটা আমাদের ধারণা আছে। হ্যাঁ, আসলে এটাই ভুল ধারণা, আসলে কিছুই না। মানে সবকিছুর আমার মনে হয় যে সিম্পল ইজ দ্য বেস্ট, মানে সবকিছু যদি আপনি সিম্পলি প্রেজেন্ট করতে পারেন, আর কিছু লাগে না আসলে। আপনি যখনই জিনিসটাকে জটিল করতে চান, যখনই আপনি সিম্পল জিনিসটা না রেখে, যখন সিম্পল জিনিসটাকে আপনি জটিল করে দেখাতে চান বা জটিল করতে চান, বা আপনি জটিল করে চিন্তা করেন, তখনই আসলে ঝামেলাটা লাগে। তখন আপনি সবকিছু দেখাতে গিয়ে আসলে মেইন জায়গাটা থেকেই আপনি সরে আসেন, মেইন গল্পটা থেকেই আপনি সরে আসেন। হ্যাঁ, আপনি গল্প ধরেন সুন্দর একটা গল্প বলবেন, কিন্তু আপনি হচ্ছে ওই আপনার মাথায় ঢুকছে যে আমি একটা সিনেমা বানাচ্ছি, তার মানে আমার এটার ভিতরে কি যেন দিতে হবে, ওই কি যেন দিতে গিয়ে আসলে জিনিসটা নষ্ট হয়ে যায়। আপনি যদি জিনিসটাকে যে আমরা নাটকটা হ্যাঁ সুন্দর একটা গল্প বলতেছি, হ্যাঁ যাচ্ছে স্লো যাক, হ্যাঁ ফার্স্ট হয়ে যাবে কোনো কথা নাই, হ্যাঁ অমুক জায়গায় ক্লাইম্যাক্স উঠতে হবে, অমুক জায়গায় নামতে হবে, এরকম কোনো কথা নেই। আলটিমেটলি মানুষটা গল্প দেখতে চায় সুন্দর, সেটা যে গল্পই হোক। হ্যাঁ, তো ওইটাই আর কি। আরেকটা হয়েছে যে আমার কেন যেন মনে হয়েছে যে আমাদের স্ক্রিন প্লেতে খুব একটা প্রবলেম আছে। আমাদের কনসেপ্ট ভালো, আমাদের গল্প ভালো, কিন্তু গল্পটা কিভাবে বলতে হয়, হ্যাঁ, কিভাবে স্টোরি টেলিংটা আসলে কিভাবে করতে হয় সিনেমার জন্য, হ্যাঁ, এটা যে আমি যে এক্সপার্টের মতো বলতেছি এরকমও না। মানে আমি যতটুকু দেখে বুঝি আর কি, যে আমি যে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকবো, আমি যে তো সেইটা মাঝে মাঝেই মনে হয় যে এই যে ঘটনাটা ঘটতেছে কেন ঘটতেছে, কিসের জন্য ঘটতেছে, কি দেখতেছে, ধারাবাহিকতাটা নাই। আমার কাছে মনে হয় আর কি পার্সোনালি যে স্ক্রিন প্লেতে একটা বড় ঝামেলা। আমাদের কনসেপ্ট ভালো, গল্প ভালো, কিন্তু আমরা গল্প বলতে গিয়ে ঝামেলা করে ফেলি। আমাদের গবেষণাটা কম আসলে। মানে আপনি ধরেন যে আপনি একটা স্ক্রিপ্ট লিখেছেন, একটা গল্প লিখেছেন, এবার আপনি হয়তো আপনার এক বন্ধুকে দিলেন, সে পড়লো, বা এই 2-1 জনকে দিলেন, দিয়ে আপনি শুটে চলে গেলেন। হ্যাঁ, এই যে স্ক্রিপ্টে গবেষণাটা কম আসলে। আপনি যে একটা টিম, মানে আপনি যে একটা টিম হয়ে কাজ করবে, একটা স্ক্রিপ্টের পিছনে যে অনেকটা টাইম দিয়ে সেই স্ক্রিপ্ট আপনি লিখবেন, লিখে যে এটা আরো ফার্স্ট ড্রাফট, সেকেন্ড ড্রাফট, থার্ড ড্রাফট, মানে এটা আসলে একটা টিম ওয়ার্ক আমার কাছে মনে হয়। স্ক্রিপ্ট আসলে একজনের কাজ না। হ্যাঁ, আপনার মাথা থেকে একজন বের হয়েছে, আপনি লিখছেন,
এখন আপনার চিন্তাটাই যে একদম পারফেক্ট হয়েছে বা আপনি যে গল্পটা পারফেক্টলি বলতে পারছেন, এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি হয়তো বুঝতেছেন ঠিক আছে, কিন্তু অডিয়েন্স হিসেবে তো আমার কাছে মনে হচ্ছে যে না, আমার কাছে এখানে ঝামেলা লাগতেছে, আমার কাছে হচ্ছে না, এভাবে কেন আগাই। তো ওইটা যখন আপনি টিম হয়ে কাজ করবেন, তখন আমার কাছে মনে হয় যে তখন আরো এই স্ক্রিন প্লের জায়গাটা আরো শক্ত হবে আর কি। আর হচ্ছে ওই যে মানে ধার করা বন্ধ করতে হবে, কপি পেস্ট করা। ম্যাক্সিমাম যারা কমার্শিয়াল সিনেমা বানায় তাদেরকে আমি দেখছি, আমি অনেকগুলো কমার্শিয়াল সিনেমা ইতিমধ্যে তো করছি, এবং তারা বাংলাদেশে অনেক বড় বড় ডিরেক্টর। মানে একটা গল্প ভাবলো, কিন্তু সিন যখন করে, চিত্রনাট্য যখন করে, তখন হচ্ছে যে মাথায় নেয় অমুক মুভির ওই সিনের রেফারেন্স, অমুক সিনেমার ওই অ্যাকশনের রেফারেন্স, ওই ইমোশনের রেফারেন্স, ওই নায়িকার ওই হাঁটার রেফারেন্স। কেন ওই রেফারেন্স কেন লাগবে? আপনার মাথায় কিছু নাই? হ্যাঁ, আপনি কিছু নিজে থেকে কিছু চিন্তা করেন, আপনি খালি রেফারেন্স 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 কেন? কোনো কোথায় কোনো জায়গায় মিটিং এ গেলে ল্যাপটপ খুলে ধরেন যে বসে রেফারেন্স রেফারেন্স রেফারেন্স, খালি রেফারেন্স। আরে আপনি ক্রিয়েট করেন না যে হ্যাঁ আমি এইটা ভাবছি, এইটা দেখবো, তাহলে এত রেফারেন্স হইলে তাহলে আর আপনার কি থাকলো, নিজের কি থাকলো আর কি। তো এটা আমার তো মনে হয় আর কি। রনি ভাই, আমরা আগে দেখতাম যে ফিল্মে এত মানে চোখ ধাঁধানো ব্যাপার থাকতো না। এখন যেরকম এডিটিং এর ম্যাজিক থাকে, প্রচুর এডিটিং, প্রচুর শর্টস, ক্যামেরার অনেক খেলা, অনেক রকম লেন্সের খেলা, প্রচুর জিনিস দিয়ে অনেক সময় যেন মাঝে মধ্যে, এটা আমার কাছে মনে হয় যে গল্পটাই যেন কোথায় মিসিং হয়ে যাচ্ছে, বা গল্প বলাটাই যেন সফলতাটা মিসিং হয়ে যাচ্ছে। তো আগে আমরা যেরকম দেখতে পেতাম যে একটা আইডিওলজি নিয়ে একজন নির্মাতা তার গল্পটাকে বলতেন, একটা দর্শন প্রকাশ করতেন। এখন আপনার কি মনে হয় কিনা যে এই টেকনোলজির কারণে দর্শনটা মিস হয়ে যাচ্ছে? একদমই, আমার একদমই মনে হয়। এবং আমি একটু আগে আপনাকে বলছি যে সিম্পল, সবকিছু সিম্পল থাকতে হবে। হ্যাঁ, বেশি জটিল করে ফেলি আমরা। হ্যাঁ, কারণ টেকনোলজি আসলে এটার যেমন উপকারিতা আছে অনেক, এর আবার ক্ষতির দিকেও অনেক আছে, বিশেষ করে আমাদের দেশে। আমি বাইরের কথা বাদ দিলাম, হয়তো কোনো বাইরের কোনো কান্ট্রিতে এই ফিল্মের টেকনোলজিটা অনেক আশীর্বাদ হিসাবে কাজ করতেছে এখন, কিন্তু আমাদের দেশে রিভার্স। আমাদের দেশে এই টেকনোলজি যত আপগ্রেড হচ্ছে, অত আমরা আরো ধ্বংস হয়ে যাইতেছি। হ্যাঁ, আমাদের সাদা কালো যুগের ওই সময় 35 সিনেমাগুলো আপনি দেখেন, হ্যাঁ, আর এখনকার সিনেমাগুলো আপনি দেখেন, তাহলে আপনি একদম সিম্পল পার্থক্যটা পেয়ে যাবেন। এখন এত সুন্দর কালার, এত সুন্দর লেন্সিং, এত সুন্দর ফ্রেমিং, এত সুন্দর এডিটিং, হ্যাঁ, ইফেক্ট হ্যান্ড ট্যান্ড বহুত কিছু আছে, কিন্তু মানুষ যেটা দেখতে চায় গল্প, সেটা নাই কিন্তু। হ্যাঁ, টেকনোলজি অনেক বেশি হয়ে গেছে, কিন্তু টেকনোলজির কারণে ধরেন যে মেইন জিনিসটা থেকে আমরা সরে আসছি। হ্যাঁ, আমরা যে একটা সুন্দর ফ্যামিলি নিয়ে একটা গল্প দেখতে চাই, হ্যাঁ, আমরা যে একটা গল্প দেখে আমরা কাঁদবো, আমরা হাসবো, আমাদের ভিতরে অনেক কিছু মানে ঘটবে আর কি, ঘটে না তো ভাই, আজকাল কিছুই ঘটে না। ওই টেকনোলজি দেখি আর কি। হ্যাঁ, হুম হাম সুমসাম বারামারি এই সেই হ্যান ত্যান, মেইন জিনিসটা আমরা নাই। যেমন দেখবেন আপনি যখন যখন আমি যেটা পেয়েছি যে যখন আমাদের ওই টেপে শুট হতো নাটক, হ্যাঁ, টেপে বেটা ক্যাম বা ডিবি ক্যাম যখন শুট হতো, তখন দেখতেন যে ক্যামেরার যে ওই 3 নাম্বার যে অ্যাসিস্ট্যান্ট, সেও খুবই মনোযোগী, সেও খুবই অ্যাক্টিভ, সেও ইয়ে হয় যে কারণ আমার টেপ যাচ্ছে, আমার টাকা যাচ্ছে, টেপ যাচ্ছে। হ্যাঁ, এনজি আর্টিস্টের ক্ষেত্রে এনজি করা যাবে না, এটা বাদ দিলাম। 35 এর সময় আপনি আসেন, হ্যাঁ, যে এনজি করা যাবে না, আমার প্রথমেই পারফেক্টটা দিতে হবে। হ্যাঁ, তো তখন কিন্তু ওই সিনেমাটোগ্রাফার ছিল, মানে ডিরেক্টর হয়তো ভিউ ফ্রেন্ড থেকে একবার দেখতো, কিন্তু কি শট হচ্ছে সেটা কিন্তু সিনেমাটোগ্রাফি করেই ছিল আর কি। ডিরেক্টর কিন্তু ওইভাবে ফ্রেমিংটাও দেখতে পেত না, এবং আর্টিস্টদের ওই ধরেন যে ওই সিরিয়াসনেসটা থাকতো যে আমাকে এক থেকে জিনিসটা ওকে করতে হবে। হ্যাঁ, এবং শর্ট, এবং কি হয় আজকাল দেখবেন যে শর্টটা দিয়ে এই প্লে দাও তো, দেখি তো, হ্যাঁ এই দেখলাম এই শর্ট, আর না ভালো না আরেকটা বার দেই। হ্যাঁ, এই যে টেকনোলজির এই যে বিষয়টা আর কি, এটা যেমন অনেক হেল্পফুল, আর আমাদের জন্য আমি বলবো ক্ষতি। মানে এখন কারো ভিতরে ওই সিরিয়াসনেসটা তো নাই, এবং আপনি একটা শর্ট দেওয়ার পর দেখতেছেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার মনে হয় একটিটা এইভাবে করা দরকার। তো সেটা দেখা তো মানে আপনি তাহলে তো কি হলো, আপনার চিন্তাটা আপনি আর করতেছেন না। আপনি যে আগের যে চিন্তাটা করতেন যে হ্যাঁ আমি তো মানে আমি যে টেকটা দিতেছি, আমি যে অ্যাক্টিংটা করতেছি, বা আমি যেটাই করতেছি, সেটা একমাত্র ওই সিনেমা হলে গিয়ে আমি দেখি।
আর কোনো দেখার সুযোগ নেই, বা আমার বেটার করতে হলে এখনই বেটারটা করতে হবে, সর্বোচ্চটা এখনই দিতে হবে। মানে একদিকে যেহেতু যেমন অনেক এটা অনেক ধরেন যে অনেক কিছু আমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে, তেমনি আবার উল্টাটাও হয়েছে আর কি, যে আমরা মেইন জায়গা থেকে সরে গেছি আর কি। হ্যাঁ, তো মেইন জায়গাটা বলতে যে আমরা আসলে একটা সুন্দর আগে যেটা ছিল যে আসলে একটা সুন্দর গল্প আমরা দেখতাম, সিনেমাটা আমরা একটা পরিবার নিয়ে সিনেমাটা দেখতাম, আমরা সিনেমাটা এনজয় করতাম, খুব সুন্দর একটা ভালো গল্প দেখতাম। তো আজকাল মনে হচ্ছে যে হ্যাঁ, আমাদের টেকনোলজি অনেক আপডেটেড, অনেক কিছু আমরা অনেক ভালো সাউন্ড শুনতে পাচ্ছি, অনেক ভালো কালার দেখতেছি, অনেক ভালো ফ্রেমিং, অনেক ভালো ক্যামেরা ওয়ার্ক দেখতেছি। কিন্তু যেটা আসলে দেখতে চাচ্ছি আসলে সেইটা আসলে পাচ্ছি না, সেইটা আসলে মিসিং আসলে। তো এটাই আর কি, যে আমার কাছে মনে হয় যে টেকনোলজিটা আসলে আমাদের জন্য অতটা হেল্পফুল হয় না আসলে। আমরা এটার মিস ইউজ করতেছি আসলে, মনে হচ্ছে আমরা মিস ইউজ করতেছি, প্রপার ইউজটা আমরা করতেছি আসলে। আমার কাছে মনে হয় সিম্পল, সবকিছু সিম্পল এর উপরে আর কিছু নাই আর কি। যত আপনি সিম্পল থাকতে পারবেন, গল্পটা যত সিম্পলি বলতে পারবেন, অডিয়েন্সকে যত কানেক্ট করতে পারবেন, মানে অডিয়েন্সকে যত আমি যদি সিনেমাটোগ্রাফার হিসেবে বলি যে আমার সিনেমাটোগ্রাফিটা মানে এমন ভাবে করতে চাই যে আসলে যেটা যে পিছনে যে কারো উপস্থিতি আছে, যেটা একটা ক্যামেরা চলতেছে, ক্যামেরার মাধ্যমে দেখছে, ওইটাই যেন দর্শক টের না পায়। কিন্তু আমরা কি হয়, উল্টাটা হয়, আমরা টের পাওয়াতে চাই যে আমি সিনেমায় ক্যামেরা চালাবো, তার মানে ক্যামেরাটা চালাই দেখাই দিব যে দেখো এখানে একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা এরকম ওড়ে, ডাইনে যায়, বাইরে যায়, কাঁপে, হ্যাঁ, অনেক কিছু করে ক্যামেরা। কিন্তু আমরা তো মানে শিখে আসছি, পড়ে আসছি অন্য কথা, অন্য জিনিস, যে ক্যামেরা আছে এটাই মানুষ বুঝবে না, ক্যামেরার উপস্থিতি মানুষ স্ক্রিনে টের পাবে না। হ্যাঁ, কিন্তু হচ্ছে তো উল্টাটা, আমরা উপস্থিতি টের পাওয়াতে চাই যে এখানে একটা ক্যামেরা আছে, পিছনে একজন মানুষ আছে বিহাইন্ড দ্য ক্যামেরা, হ্যাঁ, যে অনেক এক্সপার্ট, অনেক মানে সে অনেক কিছু আর কি, এবং দেখো তার কারিশমা। আমরা তো এখন এইটা করতে চাই আর কি। মানে আমার কাছে মনে হয় আমরা আসলে মানে উল্টা আর কি বলে যে আমরা মানে আসলে এই চাকচমক, মনে করেন যে সেট মেট, লাইট টাইট, হ্যাঁ, অনেক বেশি ঝকঝকা তকতকা, হ্যাঁ, এইগুলা নিয়ে কেন যেন আমরা বেশি চিন্তিত হয়ে পড়ছি ইদানিং। কারণ আমি কারো চিন্তা দেখলাম না যে ঠিক আছে একটু গল্পটা নিয়ে ভাবি, একটু গল্পটা নিয়ে বসি, হ্যাঁ, গল্পটা কি হতে পারে বলেন তো, হ্যাঁ, এই ক্যারেক্টারটা কি হইতে পারে, এটা নিয়ে কেউ খুব একটা কথা বলে না। কথা বলে ভাই আপনার গ্রাফার কে, আপনি কি গ্রাফার অমুক নিছেন কিনা। হ্যাঁ, গ্রাফার আসলে মানে গ্রাফার তো আগে তো গ্রাফারই চিনত না জাতি। তো এখন আমার জায়গা থেকে মনে হয় যে আসলে একটা ছেলে কোমরে একটা ব্যাগ ঝুলাইয়া, 3-4টা টেপ ঝুলাইয়া, হ্যাঁ, একটা লেদার লাইট ঝুলাইয়া, একটা এনডি সানের অনেক কিছু ঝুলাইলে টুলাইলেই মনে হয় গ্রাফার বলে তাকে আর কি। এবং আমার ব্যাপারে হচ্ছে অনেক ডিরেক্টরি কমপ্লেইন আছে যে ভাই আপনার গ্রাফার কই, আপনার তো ভালো গ্রাফার নাই, আপনার গ্রাফার লাগবে, আপনার এই। আমি বলে আমার ভাই গ্রাফার লাগবে না, আমি নিজেই গ্রাফার, লাইট ডিরেকশনটা তো আমি নিজেই দেই, তাই তো হওয়া উচিত। আমি তো বলবো লাইটটা এখানে বসাও, এই দেখতে চাই, আর আমার ক্রুরাটাই সেটা করে দিবে। এখন যদি যে না আপনার সাথে ভালো গ্রাফার নাই, আপনাকে হবে না, অমুক রবির সাথে ভালো গ্রাফার আছে, তাকে নিতে হবে। এখন জিনিসটা হয়ে গেছে এরকম আর কি, বুঝছেন। তো আমি এগুলো নিয়ে এগুলো মাথায় নেই না, আমি আসলে আমি আমার মতো করে যেভাবে কাজ করতেছি বা যেভাবে করতেছি এটাই করে যাব। হ্যাঁ, ওই মানে অল্প কিছু সময়ের ওই ট্রেন্ডিং আমি ধরতে চাই না, আমি ট্রেন্ডিং আসতে চাই না। যে এখন ট্রেন্ড এইটা চলতেছে, মানে আপনার এই রকম লাগবে, এই জিনিসটা হইতে হবে, আমি ওটা চাই না। আমি যেভাবে 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 নিজেকে দেখি, যেভাবে কাজ করতে চাই ওভাবেই কাজ করে যাব। হয় আমার দিন আসলে আসবে, না আসলে না আসবে, হয়তো আমি ব্যাকডেট হয়ে যাবো, হয়তো আমি বেশি আধুনিক হয়ে যাবো। হ্যাঁ, কিন্তু আছে না যে সময়ের সাথে মানে আমাদের এখানকার কথা বলতেছি যে অনেক কিছু এখন শো আপ হয়ে গেছে, যে অনেক কিছু আসলে কাজের চেয়ে কথা শো আপের জিনিসটা বেশি আর কি।
তো আমি ওখানে একদমই থাকতে চাই না। আমি মনোযোগ দিয়ে আমার কাজটা করে যেতে চাই, এভাবেই আগাতে চাই। রনি ভাই, আপনার কাছে এবার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করব। আপনি দীর্ঘদিন ধরে এই লাইনে আছেন, আপনি কাজ থেকে, নেপথ্য থেকে আপনি অনেক কিছু দেখেছেন, অনেক মিডিয়া সম্বন্ধে, ইন্ডাস্ট্রি সম্বন্ধে আপনি অনেক কিছু জানেন। তো আমরা যেটা দেখতে পাই যে এখন বিভিন্ন মাধ্যম থেকে নতুন ছেলেমেয়েরা আসে, সেটা ইউটিউব, টিকটক, ভিগো, লাইক এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ছেলেমেয়েরা আসছে। আশাটা দোষের কি দোষের নেই কোশ্চেন আমি যাব না, বা এই আপনাকেও হয়তো এই জায়গাটায় আমি কোনো মতামত রাখতে বলবো না, কিন্তু আমি যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে তারা টিকতে পারছে না, বা তাদের স্থায়িত্বটা কম হচ্ছে, তাদের স্থায়িত্বকালটা খুব কম সময়ের জন্য তারা আসছে আবার ঝরে যাচ্ছে। তো এদের জন্য আপনার কোনো সৎ পরামর্শ আছে কিনা নতুনদের জন্য? পরামর্শ একটাই যে যে কাজটা করতে চায়, হ্যাঁ, কোনো একটা ছেলে যদি সিনেমাটোগ্রাফি করতে চায়, কোনো একটা ছেলে যদি ডিরেকশন দিতে চায়, কোনো একটা ছেলে বা মেয়ে যদি অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে চায়, তাকে ওই জায়গাটা প্রপার শিখে আসতে হবে, বা ওইটার সম্বন্ধে মিনিমাম পড়াশোনাটা বা মিনিমাম ধারণাটা নিয়ে আসতে হবে। এসে তুমি ইন্টার্নি করো, ইন্টার্নি মানে তুমি কাজ করো, তুমি করতে করতে শিখবা, প্লাস এই কাজটা কিভাবে শেখার জন্য যা যা করতে হবে সেই জিনিসটা করতে হবে। কিন্তু এটা হয় না। কি হয়, এখন ধরেন যে আপনি ধরেন যে প্লেন আপনি পাইলট হবেন ধরেন, হ্যাঁ, আপনার পাইলট হলে কি হইতে হবে? আপনাকে তো এটার সম্পর্কে অনেক পড়াশোনা করতে হবে, আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে, আপনার ট্রেনিং করতে হবে, অনেক কিছু করে না আপনি প্লেনটা উড়াইতে পারবেন। কিন্তু আপনাকে যদি আমি এটা সুযোগ দিয়ে দিই যে না, আপনার ওরকম ব্যাকগ্রাউন্ড, ওরকম পড়াশোনা কিছুই নাই, কিন্তু আসেন, এই যে ককপিটে বসাইলাম, এটা হইছে ব্রেক, এটা চাপ দিলে প্লেন উপরে উঠবে, এটা চাপ দিলে আগাবে। আপনি ওই কথা মতো চাপ চোপ দিলেন, দিয়ে কি হবে যে কিছু সময় গেলেন আর কি, কিন্তু আপনি কিছু সময় গিয়ে তারপর পারবেন, আপনি ক্রাশ করবেই আপনার প্লেন। এখানে প্রতিটা সেক্টর আছে এরকমই, এগুলো ক্রাশ করবেই। আপনি তো ক্রাশ যাতে না করে সেজন্য প্রপার শিখে বা করতে করতে কাজটা শিখতে হবে। এবং মানে কি করতে করতে শিখতে হবে বলতে কি, ধরেন যে একটা ছেলে অ্যাক্টিং করবে, তো সে হয়তো অ্যাক্টিং সম্পর্কে অনেক কিছু জানে না, কিন্তু সুযোগ পাইছে, সে করতেছে, আর সেটা আমি দোষের দেখি না। সে প্র্যাকটিক্যালি করতেছে, করতে করতে তো কি হয় যে করতে করতে তার তো শিখতে হবে। তো সে ম্যাক্সিমাম কি হয় যে হ্যাঁ, একটা নাটক করলো, দুইটা নাটক করলো, এরপর সে শুরু করে যে আসলে কোন ডিরেক্টরের পিছনে ঘুরতে হবে, কাকে কোন ভাইয়াকে ফোন দিতে হবে, কোন প্রডিউসারকে করতে হবে। সে এই যে মেকানিজম গুলো করতে থাকে, এটা যদি না করে সে অ্যাক্টিংটা কিভাবে বেটার করা যায়, সে যদি ওই মেকানিজমটা করে, তাহলে কিন্তু দুদিন পর আপনি এটাকে ডাকবেন যে না, ওই ছেলেটা অ্যাক্টিং ভালো করতেছে বা ভালো করে, আচ্ছা ওকে নেওয়া যায়। কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি হয় যে সেটা না করে সে অন্য মেকানিজমের ভিতর দিয়ে যায়, অমুক ভাইয়া, অমুক আপু, অমুক প্রডিউসার, অমুক ডিরেক্টর, অমুকের ফোন, অমুক এই সেই, হ্যাঁ, এইগুলা করে সে কাজটা করতে চায়। কিন্তু এরকম করে তো কাজ করলে তো বেশি দিন করা যায় না, বেশি দূর যাওয়া যায় না। আলটিমেটলি একজন ডিরেক্টর যতই যা হোক, যতই সৎ হোক, যতই অসৎ হোক, যাই হোক না কেন, আলটিমেটলি সে একটা ছেলে যখন, ছেলে মেয়ে যখন অ্যাক্টিং পারবে না, বা আমি অ্যাক্টিং এর ইয়েটা দিয়ে উদাহরণ দিচ্ছি, এটা সব ডিপার্টমেন্টের কথাই আর কি, তো পারবে না, তো আলটিমেটলি তাকে 2-3টা কাজ হয়তো আপনি আপনার রিলেশনের জায়গা থেকে তাকে দিলেন, করালেন, কিন্তু এটা কিন্তু আপনি নিজেও কন্টিনিউ করবেন না, কারণ দেখবেন যে আপনি এই একটা ছেলে বা মেয়ের কারণে আপনার প্রোডাকশনটা খারাপ হয়ে যাচ্ছে, আপনার সিনটা খারাপ হয়ে যাচ্ছে, তখন আপনি নিজেও চাইবেন না যে হ্যাঁ তাকে দিয়ে কন্টিনিউ করাই। তো এই কারণে হচ্ছে বেশি যারা আসে কাজ করে, কিন্তু তারা স্টে করে না, এখন হচ্ছে এটা। তো কেউ যদি আসলে শিখে আসতে হবে, কাজ করতে করতে শিখতে হবে। এই মানে শেখার জায়গাটা তার, ওই জায়গাটা তার অনেস্ট থাকতে হবে যে আমি কাজটা শিখতে চাই, করতে চাই, প্যাশনটা থাকতে হবে, মানে ভিতরে হচ্ছে ধারণ করতে হবে এটা, না আমি চাকরি করি, আমি সরকারি চাকরি করি বা অমুক চাকরি করি, পাশাপাশি আমি অ্যাক্টিংটাও করবো বা ক্যামেরাটাও চালাবো, হ্যাঁ, এটা একটু শখ করতে আসছি আর কি। হ্যাঁ, তো এটা তো শখের জায়গা না, তো আসলে সুপার প্রফেশনালদের জায়গা। শখ করে তো আসলে এসব কিছু হয় না, শখের জায়গা তো একদমই না। যারা শখ করে আসে তারা আসলে শখ করেই চলে যায়, আর যারা এসে আর কি মানে কাজটা না রেখে অন্য কোনো দিক নিয়ে ব্যস্ত হয়ে যায়, তারা কিছুদিন পর তাদেরকে পাওয়া যায় না আসলে। এরকম ইতিহাস নাই যে মানে এইসব করে অনেক বড় হয়েছে বা অনেক দূর গিয়েছে, মানে ইতিহাস ঘাটলে এটা পাওয়া যায় না আসলে, ম্যাক্সিমাম নাই।
তো রনি ভাই, খুব ভালো লাগছিল আপনার কাছ থেকে আড্ডা দিয়ে কথা বলে। মানে প্রশ্ন করতে থাকলে তো প্রশ্নের কোনো শেষ হবে না, জানার কোনো শেষ হবে না, কিন্তু আমার একটা অলিখিত সীমাবদ্ধতা আছে অনুষ্ঠানটা পর্বগুলোর, তো সেই জায়গা থেকে হয়তো আমাকে আজকে শেষ করতে হচ্ছে। কিন্তু আমি আশা করব আপনি ভবিষ্যতে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে যদি আমার অনুষ্ঠানে উপস্থিত হবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। অবশ্যই আসবো, এবং আমার খুবই ভালো লাগলো। এবং আপনি এই যে এখানে স্ক্রল যাচ্ছে যে গুণী চিত্রগ্রাহক নির্মাতা, আপনি যে আমাকে এত মানে এই সম্মানটা দিয়েছেন এবং আপনি যে আমাকে এইভাবে টাইটেল গুলো দিয়েছেন, এটাই আমার কাছে মনে হয় যে আমি এত গুণী কেউ না, আমি একদমই সিম্পল, আমি এখনো শিখতেছি। না না, একদমই আমি এখনো শিখতেছি, শেখার কোনো শেষ নেই। আগে আমি গুণী জলের কাতারে এখনো পড়ি নাই আমার কাছে মনে হয়। তো আমার কাছে খুবই আপনার এই উদ্যোগটা খুবই ভালো লাগছে, এবং এটার আসলে একটা আর্কাইভ ভ্যালু আছে। এবং আসলে কি হয় যে ক্যামেরার পিছনের যারা কাজ করে বা এদেরকে নিয়ে তো সাধারণত আসলে আমরা কখনো ক্যামেরার সামনে আসি না, বা আমাদের এরকম কখনো হয় না আসলে প্রোগ্রাম। হ্যাঁ, তো এটা যে আপনি করতেছেন, এবং এখানে যে আপনার বিভিন্ন অনেক বিখ্যাত বিখ্যাত লোক আপনারা এখানে আপনার প্রোগ্রামে এসেছে, আপনার এই চৌধুরী টকিজ এখানে এসেছে, তো তাদের সেই ধারাবাহিকতায় যে আমি মানে আমার মতো একজন চিত্রগ্রাহককে এখানে ইনভাইট করেছেন এবং কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, এটা মানে আই এম ভেরি প্রাউড। আমি এটা গর্ববোধ করি। রনি ভাই, আপনি যাবেন না, আপনাকে রেখেই আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সেটা হচ্ছে আমি দর্শকদেরকে বলবো যে আমি প্রচলিত ভঙ্গিতে বা প্রচলিত দৃষ্টিভঙ্গিতে কোনো ভাবেই আমি কোনো উপস্থাপক নই। আমি উপস্থাপনার ভঙ্গি কিছুই জানি না। তারপরও আমি চেষ্টা করি আমার যতটুকু অবস্থান আমার জায়গা থেকে গুণী মানুষদেরকে আপনাদের সামনে পর্যন্ত পৌঁছে দিতে। আশা রাখি আপনারা এই অনুষ্ঠানগুলো দেখবেন, দেখেছেন, এবং আপনারা ভবিষ্যতেও পাশেই থাকবেন, সুস্থ বিনোদনের সাথে থাকবেন। আপনারা যদি সুস্থ বিনোদনের আকাঙ্ক্ষী হন, আপনারা যদি সুস্থ বিনোদনটাকে গ্রহণ করার আকাঙ্ক্ষী হন, তাহলে আমরা যারা বিনোদন কর্মী আছি, সুস্থ বিনোদন কর্মী আছি, তাহলে আমরা আপনার চোখ পর্যন্ত, কান পর্যন্ত, আপনার কাছ পর্যন্ত সুস্থ বিনোদনটাকে পৌঁছে নিয়ে যাব। আর যারা অপসংস্কৃতির চর্চা করার চেষ্টা করছে বা খারাপ সংস্কৃতিটাকে আপনার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তারা এমনিই ভেসে যাবে, তারা চলে যাবে, হারিয়ে যাবে। তো আপনারা ভালো বিনোদনকে উৎসাহিত করুন। আশা রাখি আপনারা পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।